ওয়েল, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লক্ষ্যভেদ। তো আমরা শুরু করছি আজকে তাহলে নিউমেরিক্যাল একদম প্রপারলি, ঠিক আছে? তো একদম রেডি হয়ে যাও প্রত্যেক কটা নিউমেরিক্যালকে প্রপারলি সলভ করার জন্য খাতা পেন নিয়ে, প্রয়োজন হলে আপাতত ফর দ্য টাইমিং ক্যালকুলেটর ইউজ করে নিতে পারো, ওকে? যাতে নিউমেরিক্যালটা আমার সঙ্গে সঙ্গে করতে পারো। টপিকগুলো জানো তোমরা, টোটাল টপিকটা আমাদের কভার হয়ে গেছে, টপিকগুলো জানো। এই মোল কনসেপ্ট চ্যাপ্টারটার সঙ্গে আর কোন কোন চ্যাপ্টার রিলেটেড সেটা প্রথমে বলে দিই অঙ্কতে যাওয়ার আগে। মোল কনসেপ্ট চ্যাপ্টারের সঙ্গে 11 এর আরো একটা চ্যাপ্টার বিশেষভাবে রিলেটেড, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। মূল কনসেপ্টে ভালো রকম গ্রিপ থাকলে তবেই ইকুইলিব্রিয়ামের প্রবলেম করতে পারবে, না হলে করতে পারবে না। আর 2 নাম্বার হচ্ছে মূল কনসেপ্টের সঙ্গে ক্লাস 12 এর সলিউশন চ্যাপ্টার হাইলি রিলেটেড, সঙ্গে ইলেকট্রোকেমিস্ট্রি টু সাম এক্সটেন্ট রিলেটেড, কেমিক্যাল কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, এগুলো টু সাম এক্সটেন্ট রিলেটেড। তাই মূল কনসেপ্ট বা বেসিক কনসেপ্ট এই চ্যাপ্টারটার সঙ্গে ডাইরেক্টলি তোমার ইকুইলিব্রিয়াম রিলেটেড ক্লাস 11 থেকে 12 থেকে সলিউশন এবং অল্প স্বল্প ইলেকট্রোকেমিস্ট্রি বা কেমিক্যাল কাইনেটিক্স, এই সমস্ত টপিকগুলো রিলেটেড, বাট সলিউশন হাইলি রিলেটেড। তাহলে সলিউশন 12 এ এন্ড 11 এ ইকুইলিব্রিয়াম, সঙ্গে মূল কনসেপ্ট নিচে। সো তিনটে চ্যাপ্টারের মধ্যে একটা ইন্টার রিলেশন পাওয়া যাবে। যদি তোমাকে এই চ্যাপ্টারটাতে গ্রিপ আনতে হয় তাহলে অঙ্কগুলো ভালো করে করতে হবে, যাতে আপকামিং যে চ্যাপ্টারগুলোর সঙ্গে এগুলো রিলেটেড আছে সেগুলোতে তোমার গ্রিপ থাকে প্রপারলি। তো চলো শুরু করছি আমরা তাহলে প্রথম প্রবলেম থেকে। প্রবলেমটা তোমরা পড়বে, আমি আলাদা করে পড়ছি না। তোমরা প্রবলেমটা পড়ো পরিষ্কার করে, এবং প্রবলেমে কি চেয়েছে, কেমন করে প্রবলেমে অ্যাপ্রোচ করবে, কি চেয়েছে সেটাও মনে মনে ফিগার আউট করার চেষ্টা করো। যে প্রবলেমটা তো পড়লাম, পড়ে কি চেয়েছে এখানে, যে মানে এক্স্যাক্টলি আমাকে কেমন করে অ্যাপ্রোচ করতে হবে, ল গুলোকে মনে করার চেষ্টা করো। এবং সেই অনুযায়ী আমরা প্রথমে আছি লস গুলোতে। 5টা ল ছিল: ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন এন্ড গেলুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউম। সো এগুলো ল রিলেটেড প্রবলেম। প্রবলেমটাতে দেখো অনেক বড় প্রবলেম, দেখি ঘাবড়ে না গিয়ে প্রবলেমটা পড়ো এবং পড়ে ফোকাস করার চেষ্টা করো যে প্রবলেমটাতে কি চেয়েছে, কেমন করে অ্যাপ্রোচ করব। এমসিকিউ প্রবলেম হলে কিরকম করে দেবে এটাও বলে দিই। নিউমেরিক্যাল হলে তো নিউমেরিক্যাল তুলে দিচ্ছে, এমসিকিউ হলে লাস্টে অপশনটা দিয়ে দেবে যে এই টোটাল হিসাবটা যেটা দিয়ে দিয়েছে এটা কোন লকে ফলো করে, লাস্টে দিয়ে 4টে অপশন দিয়ে দেবে। এমসিকিউ হলে এখানে যেমন বলে দিয়েছে শো দ্যাট the result of this process follow law of constant proportion। এমসিকিউ হলে এটা তো বলবে না, এমসিকিউ হলে বলবে এই ডেটাটা, এই যা কিছু ডেটা দিয়েছে এটা কোন লকে ফলো করে বলে দাও, 4টে অপশন দিয়ে দেবে। ওকে, তো আমরা দেখি বলছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন কে ফলো করছে, এটা আমাকে প্রুফ করতে হবে আলটিমেটলি। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনটা কি ছিল সেটা দেখো। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ছিল এটা যে সোর্স যাই হোক না কেন, এলিমেন্ট গুলোর পার্সেন্টেজ মাস বা মাস পার্সেন্টেজ বা তাদের রেশিওটা এটা সেম থাকবে। সোর্স যাই হোক, দুটো কম্পাউন্ড যদি একই এলিমেন্ট নিয়ে তৈরি হয়, যেভাবেই তৈরি হোক না কেন, তাহলে ওখানে যে এলিমেন্ট গুলো আছে তাদের পার্সেন্টেজ অফ মাস বা তাদের রেশিও অফ মাস এটা কনস্ট্যান্ট থাকবে বা ফিক্স থাকবে। সো প্রথমে চেক করি কি বলেছে। সার্টেন অ্যামাউন্ট অফ কিউপ্রিক অক্সাইড, কম্পাউন্ডটা তাহলে কিউপ্রিক অক্সাইড। ওকে, কিউপ্রিক অক্সাইড মানে হচ্ছে CuO, এই কম্পাউন্ডের কথা বলছে যেটা কিনা কপার এবং অক্সিজেন নিয়ে তৈরি হচ্ছে। সার্টেন অ্যামাউন্টের কিউপ্রিক অক্সাইড ওয়াজ রিডিউসড বাই হিটিং ইন আ কারেন্ট অফ হাইড্রোজেন এন্ড দ্য ওয়েট অফ কপার অবটেন্ড ওয়াজ দিস মাচ। তাহলে দুটো মেথড বলছে, আমরা কম্পাউন্ডটা দেখলাম, এবার আমরা ফার্স্ট মেথডে আসি। ফার্স্ট মেথডে কি বলছে? ফার্স্ট মেথডে বলছে যে কিউপ্রিক অক্সাইডকে একটা কারেন্ট অফ হাইড্রোজেনে পাস করানো হয়েছে, দিয়ে আলটিমেটলি রিডাকশন করানো হয়েছে। রিডাকশন করানোতে কপার পাওয়া গেছে, তাদের মাসগুলো দিয়ে দেওয়া আছে, কপার পাওয়া গেছে। সেকেন্ড এক্সপেরিমেন্টে কি বলছে? বলছে 1 point certain amount of copper was dissolved in nitric acid। সেকেন্ড এক্সপেরিমেন্ট বলছে কপারকে নাইট্রিক অ্যাসিডে ডিসলভ করা হয়েছে, তাহলে অবভিয়াসলি কিউপ্রিক নাইট্রেট তৈরি হবে, CuNO3(2). তাহলে এরা কিন্তু সেম হলো না, এখানে তো কিউপ্রিক অক্সাইডের কথা বলেছে, এখানে তো কিউপ্রিক নাইট্রেটের কথা বললো, সেম তো হলো না। আরো কিছু আছে কি দেখি। কপার ওয়াজ ডিসলভড ইন নাইট্রিক অ্যাসিড এন্ড দেন রেজাল্টিং সলিউশন ওয়াজ ইভাপোরেটেড টু ড্রাইনেস। রেজাল্টিং সলিউশনটাকে হিট করে পুরো জলটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। দ্য রেসিডিউ যেটা পড়ে আছে অফ কপার নাইট্রেট তৈরি হয়েছে when strongly heated was converted into certain amount of, আবার সেই কিউপ্রিক অক্সাইডই তৈরি হয়েছে। এবারে ঠিক আছে, হ্যাঁ, তার মানে এটাকে সমস্ত কিছু হিট ফিট করে ফাইনালি যা পাওয়া গেছে, হিট ফিট করে দিয়েছি, দিয়ে ফাইনালি যা পাওয়া গেছে সেটা হচ্ছে আবার কিউপ্রিক অক্সাইড। তার মানে দুটো এক্সপেরিমেন্টেই আমার একই কম্পাউন্ড পেয়েছি। এখানেও কিউপ্রিক অক্সাইডের কথা বলা হয়েছে, যদি এখানে কিউপ্রিক অক্সাইড থেকে কপার পেয়েছি এই কথা বলা হয়েছে,
ইন দ্য ফার্স্ট এক্সপেরিমেন্ট, আর সেকেন্ড এক্সপেরিমেন্টে কপার থেকে কিছু 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 করে আলটিমেটলি কিউপ্রিক অক্সাইড পেয়েছি, এই কথা বলা হয়েছে। তার মানে দুটো এক্সপেরিমেন্টে কিউপ্রিক অক্সাইডকে নিয়ে কথা বলা হচ্ছে। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন শো করতে গেলে আমাকে এটা প্রুফ করতে হবে যে ফার্স্ট এক্সপেরিমেন্টে কিউপ্রিক অক্সাইডে কপারের পার্সেন্টেজ, অক্সিজেনের পার্সেন্টেজ যা ছিল, সোর্স যদিও বা ডিফারেন্ট হয়ে গেছে, কিন্তু সেকেন্ড এক্সপেরিমেন্টও যদি ওটা কিউপ্রিক অক্সাইডই হয়ে থাকে, তাহলে ওখানে কপার এবং অক্সিজেনের পার্সেন্টেজ সেম টু সেম আছে। এটা আমাকে এক্স্যাক্টলি প্রুফ করতে হবে। কি প্রুফ করতে হবে ভালো করে বুঝে নাও। ফার্স্ট এক্সপেরিমেন্টে কিউপ্রিক অক্সাইডে কপার এবং অক্সিজেনের পার্সেন্টেজ যেমন যেমন ছিল, সেকেন্ড এক্সপেরিমেন্টও কপার এবং অক্সিজেনের পার্সেন্টেজ সেম সেমই আছে, কারণ দুটো এক্সপেরিমেন্টেই সোর্স যেমনই হোক না কেন, এক্সপেরিমেন্টের ওয়ে যেমনই হোক না কেন, দুটো এক্সপেরিমেন্টে আলটিমেটলি কিউপ্রিক অক্সাইডই ইউজ হচ্ছে, রাইট? তো চলো চেক করা যাক কেমন করে করব। ফার্স্ট এক্সপেরিমেন্টে আসছি। ফার্স্ট এক্সপেরিমেন্টে কিউপ্রিক অক্সাইড নিয়েছিলাম 1.375 গ্রাম। কিউপ্রিক অক্সাইড নিয়েছিলাম ইন দ্য ফার্স্ট এক্সপেরিমেন্ট 1.375 গ্রাম। তাতে কপার পেয়েছিলাম 1.098 গ্রাম। 1.098 গ্রাম। এই বাকিটা কি ছিল? অবভিয়াসলি বাকিটা অক্সিজেন। তাহলে অক্সিজেন ছিল হচ্ছে এখানে 1.375 minus 1.098 গ্রাম। দিস মাচ ইজ অক্সিজেন ছিল। মাইনাসটা করলে কত হয় বলো? 1.375 minus 1.098, মাইনাসটা করলে একটু বলতো তাড়াতাড়ি কত হয়? ঠিক বলেছে, 0.277। তাহলে এখানে আছে অক্সিজেন 0.277 গ্রাম অক্সিজেন এখানে ইউজ হয়েছে। 7 9 আর 10 9 আর 10 7 এন্ড এখানে হচ্ছে হ্যাঁ 2.277 অক্সিজেন এখানে ইউজ হয়েছে। আচ্ছা, এখানে অক্সিজেন কত হয়েছে? এখানে কপার নিয়েছিলাম কত? কপার নিয়েছি 1.178 গ্রাম। 1.178 গ্রাম কপার নিয়েছি, এন্ড এটা ওটা সবকিছু করার পরে কিউপ্রিক অক্সাইড কত পেয়েছি? 1.476 গ্রাম। 1.476 গ্রাম পেয়েছি কিউপ্রিক অক্সাইড। তাহলে এখানে কপার নিয়েছি 1.178 গ্রাম, তারপরে এটা ওটা নাইট্রিক অ্যাসিড দিয়েছি, ইভাপোরেট করেছি, সবকিছু পরে আলটিমেটলি কিউপ্রিক অক্সাইড কত পেয়েছি? 1.476। এগেইন ডিফারেন্সটা সেই অক্সিজেনই। তাহলে এখন অক্সিজেন কত? সেকেন্ড এক্সপেরিমেন্টে অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 1.476 মাইনাস 1.178 গ্রাম। এইটা মাইনাসটা করলে আবার কত হয় দেখা যাক। এই মাইনাসটা আসছে হচ্ছে 1.476 মাইনাস 1.178 মাইনাস 1.178। এটা 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 2, 0.298। তাহলে এখানে অক্সিজেন পাওয়া গেল 0.298 গ্রাম। ওকে, তাহলে এবারে দুটোতেই যদি আমরা পার্সেন্টেজ অফ অক্সিজেন বের করার চেষ্টা করি, দিয়ে দেখতে হবে দুটোতেই পার্সেন্টেজ অক্সিজেন যদি সেম থাকে তাহলে অবভিয়াসলি পার্সেন্টেজ কপারও সেম থাকবে, তাহলে বলবো কনস্ট্যান্ট প্রপোর্শন ভ্যালিড হয়ে গেছে। তাহলে এখানে পার্সেন্টেজ অক্সিজেন কত হবে? পার্সেন্টেজ অক্সিজেন হবে, অক্সিজেন এসছে 0.277 বাই টোটাল হচ্ছে 1.375 ইনটু 100। এটা করলে দেখো কত আসছে। আপাতত ক্যালকুলেটর ইউজ করতে পারো। এখানে পার্সেন্টেজ অক্সিজেন কত হতে পারে? এখানে পার্সেন্টেজ অক্সিজেন হচ্ছে 0.298 বাই টোটাল হচ্ছে কত? 1.476 ইনটু 100। দুটোতেই যদি পার্সেন্টেজ অক্সিজেন সেম সেম থাকে, তাহলে দুটোতেই বলতে পারবো পার্সেন্টেজ কপারও সেম সেম থাকবে, এন্ড দ্যাট মিনস সোর্স যাই হোক না কেন, আমার সোর্স যাই হোক না কেন, পার্সেন্টেজ গুলো সেম সেম আছে, মানে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ভ্যালিড হচ্ছে। কারণ কনস্ট্যান্ট প্রপোর্শন মানে তাদের মাস পার্সেন্টেজটা সেম থাকবে ইরেসপেক্টিভ অফ দ্য সোর্স, এটাই তো বলেছিল লটা, রাইট? তাহলে এইটা দুটোরই ক্যালকুলেশন করো। দুটোরই ক্যালকুলেশন করলে মোটামুটি আমি যে দেখতে পাচ্ছি অ্যাপ্রক্স 65% মতন আসবে। দেখি ক্যালকুলেটর কি বলছে। .277 divided by 1.375, আচ্ছা 20% মতন আসছে। ইন্টু 100 20.14% আসছে। ওকে, 20.14% আসছে হচ্ছে এখানে তোমার অক্সিজেন। আচ্ছা, ওখানে অক্সিজেন কত আসছে দেখা যাক। 0.298 divided by 1.476 into 100, 20.18% আসছে, 19% আসছে।
সো রাফলি আমরা বলতে পারি দুটোতেই অলমোস্ট অক্সিজেনের পার্সেন্টেজ সিমিলার। যেটুকু মাইনার এরর আছে ওটা হচ্ছে ক্যালকুলেশন, মানে ওটা হচ্ছে মেজারমেন্টাল এরর, ঠিক আছে। এক্স্যাক্টলি যতটা গ্রাম বলেছে অতটা গ্রাম তো মেজারমেন্ট করতে গেলে একটু একটু ভুল টুল হয়ে যায়, তো সেইটুকু একদম মাইনার এরর আছে। তো আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি দুটো কম্পাউন্ড ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কিউপ্রিক অক্সাইড পেয়েছি, কিন্তু প্রথম কম্পাউন্ডে কিউপ্রিক অক্সাইডে অক্সিজেনের পার্সেন্টেজ 20.14, রিমেনিংটা কপার। সেকেন্ড কম্পাউন্ডেও অক্সিজেনের পার্সেন্টেজ 20.19, রিমেনিংটা কপার। মানে দুটো কম্পাউন্ডেই কপারের পার্সেন্টেজ এবং অক্সিজেনের পার্সেন্টেজ অলমোস্ট সিমিলার। সেই কারণে উই ক্যান কনক্লুড দ্যাট দ্য ডেটা ইজ ফলোইং ল অফ কনজারভেশন, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। যেমনই সোর্স হোক না কেন, ফার্স্ট এক্সপেরিমেন্টে কিউপ্রিক অক্সাইড ডিফারেন্ট ওয়েতে ইউজ হয়েছে, সেকেন্ড এক্সপেরিমেন্টে কিউপ্রিক অক্সাইড ডিফারেন্ট ওয়েতে তৈরি করা হয়েছে, কিন্তু যদি কম্পাউন্ডটা কিউপ্রিক অক্সাইড হয় তাহলে তাদের মধ্যে কপার এবং অক্সিজেনের মাস পার্সেন্টেজ, বারবার বলছি যেমন তেমন নয়, মাস পার্সেন্টেজ, কপার এবং অক্সিজেনের মাসের পার্সেন্টেজ দেখতে পাচ্ছি দুটোতেই অলমোস্ট সিমিলার, প্রায় 99.99% সিমিলারিটি দেখতে পাওয়া যাচ্ছে দুটো এক্সপেরিমেন্টেই, যেখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে এই দুটো মানে এই টোটাল ডেটাটা বা দুটো এক্সপেরিমেন্টই ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনকে ফলো করছে। কেমন করে করতে হবে আশা করি এমন নয় যে দেখো যে বিশাল কিছু অঙ্ক, এত বড় ডেটা দিয়েছে অঙ্কের, কিন্তু করছে কিন্তু খুবই সামান্য জিনিসপত্র, তাই না? তো এমন না যে বিশাল কিছু করতে হচ্ছে, কিন্তু আমাকে ওই ডেটাটা দেখে প্রপারলি আমাকে ফিগার আউট করে নিতে হচ্ছে যে এক্স্যাক্টলি টার্গেট কি। টার্গেট হচ্ছে দুটো কেসেই অক্সিজেনের পার্সেন্টেজ বের করা, বা এখানে অক্সিজেনের পার্সেন্টেজ বের না করে আমি কপারের পার্সেন্টেজও বের করতে পারতাম, তো কিচ্ছু যায় আসতো না। কপারের পার্সেন্টেজ বের করলে দুটোতে এখানে 79 পয়েন্ট সামথিং করে আসতো, রাইট? তাহলে প্রথম কেসে আমি অক্সিজেনের কপারের পার্সেন্টেজ বের করতে পারতাম, সেকেন্ড কেসে আমি কপারের পার্সেন্টেজ বের করতে পারতাম, আমার দুটোতেই 79 পয়েন্ট সামথিং করে আসতো, আমি একইভাবে কনক্লুড করতে পারতাম। আমি অক্সিজেনটা বের করে তোমাদের দেখালাম, কপারটা বের করে নিজের একবার বাড়িতে ট্রাই করে নিতে পারো। ওকে, তাহলে এখান থেকে আমরা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনকে প্রুফ করতে পারছি। চলে যাচ্ছি আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম কি বলছে দেখো, আমরা ল গুলোতে আসি আপাতত, ঠিক আছে? ল এর প্রবলেম গুলোতে আছি। লটা কি বলছে দেখো, পরেরটা কি বলছে, an element forms two oxides, একটা এলিমেন্ট দুটো অক্সাইড ফর্ম করছে। একটা এলিমেন্ট কি ফর্ম করছে, দুটো অক্সাইড ফর্ম করেছে, containing 50% and 40% of the element respectively। মানে একটা এলিমেন্টটা নাম নিয়ে নিচ্ছি ধরো এম, ঠিক আছে? এম নাম নিয়ে নিচ্ছি, এলিমেন্টটা ধরলাম এম, তাহলে দুটো অক্সাইড তৈরি করেছে এই এলিমেন্টটা, ঠিক আছে? দুটো অক্সাইড, একটা ফার্স্ট অক্সাইড, একটা সেকেন্ড অক্সাইড। ওকে, তাহলে আমি তো জানি না, তাহলে দুটো অক্সাইড, একটা হচ্ছে মানে একটাকে বলছি মেটাল অক্সাইড 1 মানে এম এলিমেন্ট অক্সাইড 1, একটাকে বলছি এলিমেন্ট অক্সাইড 2। দুটো অক্সাইড তৈরি করেছে, কোনটা কি কেমন কি জানি না, কিন্তু দুটোতে কি বলছে, একটাতে 50% আছে এলিমেন্টটা, মানে প্রথম অক্সাইডে এম আছে 50%, তাহলে অবভিয়াসলি অক্সিজেন আছে কত পার্সেন্টেজ, অক্সিজেন আছে বাকি 50%। পরের অক্সাইডটাতে এলিমেন্টটা আছে বলছে 40%, তাহলে অক্সিজেন কতটা আছে, অক্সিজেন আছে অবভিয়াসলি 60%। বলেছে মাল্টিপল প্রপোর্শন কি ফলো করে, এই ডেটা ল অফ মাল্টিপল প্রপোর্শন কি ফলো করে। আবার ল অফ মাল্টিপল প্রপোর্শনে কি হয়েছিল আমরা একবার মনে করে দেখি। ল অফ মাল্টিপল প্রপোর্শন আমাদের প্রুফ করতে হয় যে যদি দুটো এলিমেন্ট মিলে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড বানায়, যেরকম এখানে এলিমেন্ট এম এবং অক্সিজেন এরা মিলে ডিফারেন্ট ডিফারেন্ট অক্সাইড বানিয়েছে, তাহলে দুটো এলিমেন্ট মিলে যদি ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড বানায়, তাহলে যে কোনো একটা এলিমেন্টের একটা ফিক্সড মাসের সঙ্গে, আবার রিপিট করছি, যে কোনো একটা এলিমেন্টের একটা ফিক্সড মাসের সঙ্গে সেকেন্ড এলিমেন্টটা যে মাসের প্রপোর্শনে রিঅ্যাক্ট করে, সেই মাসের প্রপোর্শন গুলো একটা সিম্পল হোল নাম্বার রেশিও হবে। দিস ইজ ল অফ মাল্টিপল প্রপোর্শন। এম এবং ও দুজনে মিলে ডিফারেন্ট ডিফারেন্ট অক্সাইডস বানিয়েছে, এদের মধ্যে এমটা হচ্ছে এলিমেন্টটা, ধরলাম এম এলিমেন্টের একটা ফিক্সড মাসের সঙ্গে অক্সিজেন যে মাসের প্রপোর্শনে রিঅ্যাক্ট করেছে, সেই মাসের প্রপোর্শন গুলোকে দেখাতে হবে একটা সিম্পল হোল নাম্বার রেশিও, তাহলে আমরা বলতে পারবো মাল্টিপল প্রপোর্শন ফলো হয়েছে। তো দেখা যাক কেমন করে আমরা এটা প্রুভ করতে পারি। তো আমরা পার্সেন্টেজ গুলোতে পেয়ে গেছি, একটা অক্সাইডে এলিমেন্ট আছে 50, অক্সিজেন আছে 50, অন্যটাতে এলিমেন্ট আছে 40, অক্সিজেন আছে 60। তাহলে ধরলাম অক্সিজেন এলিমেন্টটাকে ধরো ফিক্স করে দিই, তাহলে ইন ফার্স্ট অক্সাইডে বলতে পারি 50 গ্রাম
এলিমেন্টের সঙ্গে 50 গ্রাম অক্সিজেন অ্যাড হয়েছে, তাহলে এলিমেন্টের মাসকে ফিক্স করছি 100 গ্রামে। 100 গ্রাম এলিমেন্টের সঙ্গে 100 গ্রাম অক্সিজেন কম্বাইন করবে, অর্থাৎ আমি পরের অক্সাইডেও এই 100 গ্রাম এলিমেন্টের সঙ্গে কতটা অক্সিজেন কম্বাইন করবে সেটাই বের করব, বিকজ এলিমেন্টের মাসকে আমি ফিক্স করলাম। এই ফিক্সড অ্যামাউন্টের এলিমেন্টের সঙ্গে অক্সিজেন যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাউন্টে রিঅ্যাক্ট করেছে সেই অ্যামাউন্ট গুলোর রেশিও আমাকে সিম্পল হোল নাম্বার রেশিও দেখাতে হবে। তো চলে আসছি সেকেন্ড অক্সাইডে। সেকেন্ড অক্সাইডে বলছে 40 গ্রাম এলিমেন্টের সঙ্গে 60 গ্রাম অক্সিজেন রিঅ্যাক্ট করে যায়। 60 গ্রাম অক্সিজেন রিঅ্যাক্ট করে, তাহলে এলিমেন্টার ফিক্সড অ্যামাউন্ট নিচ্ছি 100 গ্রাম এলিমেন্ট, যেটা কিনা ফিক্স করছি এলিমেন্টার অ্যামাউন্টটাকে, তার সঙ্গে অক্সিজেন রিঅ্যাক্ট করবে কত, ইউনিটারি মেথড 60/40 ইনটু 100 which comes 6/4। 6/4 মানে কত, 60/40 ইনটু 100 that is 6/4। 6/4 মানে 3/2। 3/2 তার মানে আসছে হচ্ছে 60/40 ইনটু 100, ঠিক করলাম তো? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ঠিক ঠিক ঠিক, ভুল হয়ে গেছে, দাঁড়া দাঁড়া, হ্যাঁ 0 কেটে দিয়েছি আমি ভুল করে, তাহলে একটা 0 কাটবে, রাইট? আচ্ছা 0 কিছুই কাটবে না, আচ্ছা এইটা কাটবে, ওকে। আচ্ছা 3/2 মানে 150 আসছে, তাহলে 150 গ্রাম অক্সিজেন, 150 গ্রাম অক্সিজেন, ফাইন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ফার্স্ট অক্সাইডে ফিক্সড অ্যামাউন্ট অফ এলিমেন্টের সঙ্গে অক্সিজেন রিঅ্যাক্ট করে গেছে 100 গ্রাম। সেকেন্ড অক্সাইডে ওই ফিক্সড অ্যামাউন্ট, আচ্ছা ফিক্সড অ্যামাউন্টটা আমি নিয়েছি 100 গ্রাম, তোমার 100 গ্রাম পছন্দ না, তুমি 1 গ্রাম নিয়েও করতে পারবে, ডাজ নট ম্যাটার। তুমি এখানে করতেই পারতে 50 গ্রামের সঙ্গে 50 গ্রাম রিঅ্যাক্ট করে যাবে, 1 গ্রামের সঙ্গে কত রিঅ্যাক্ট করবে, পরেরটা বের করতে 40 এর সঙ্গে 60 রিঅ্যাক্ট করে যাবে, 1 এর সঙ্গে কত রিঅ্যাক্ট করবে। আমি 100 নিয়ে করেছি জাস্ট ক্যালকুলেশনের সুবিধা হবে বলে, আর কিছু না। তো এখানে যে কোনো একটা দে, আচ্ছা এখানে আমি এলিমেন্টটাকে ফিক্স করেছি, রাইট? এলিমেন্টের মাসটাকে ফিক্স করেছি, তুমি চাইলে অক্সিজেনের মাসটাকে ফিক্স করে করতে পারতে, যে ফিক্সড অ্যামাউন্টের অক্সিজেনের সঙ্গে এলিমেন্টটা যে যে প্রপোর্শনে রিঅ্যাক্ট করেছে সেই প্রপোর্শনগুলোকে তুমি দেখাতে পারতে যে সিম্পল হোল নাম্বার রেশিও হবে, এটাও তুমি করতে পারতে। আচ্ছা তাহলে 100 গ্রাম এলিমেন্টের সঙ্গে 100 গ্রাম অক্সিজেন, 100 গ্রাম এলিমেন্টের সঙ্গে 150 গ্রাম অক্সিজেন, তাহলে এই অক্সিজেন যে যে প্রপোর্শনে রিঅ্যাক্ট করে গেছে সেই অক্সিজেনের রেশিওটা কত, 100:150 which comes কত আসছে, এটাকে সিম্পলিফাই করলে বল, 100:150 মানে 50 দিয়ে গেলে আসছে হচ্ছে 2:3 which is a simple whole number ratio. Simple whole number ratio. That means law of multiple proportion proof হচ্ছে, because একটা fixed amount 100 গ্রাম এলিমেন্টের সঙ্গে যে ডিফারেন্ট ডিফারেন্ট মাসে সেকেন্ড এলিমেন্ট অক্সিজেন রিঅ্যাক্ট করেছে সেই মাসগুলোর প্রপোর্শন নিলে দ্যাট কামস আ সিম্পল হোল নাম্বার রেশিও, মানে ল অফ মাল্টিপল প্রপোর্শন ফলো হচ্ছে। তোমাকে খেয়াল রাখতে হবে এমসিকিউ এর জন্য কি খেয়াল রাখতে হবে, এমসিকিউ এর জন্য আমাকে এটাই খেয়াল রাখতে হবে যে ল মানে কোন লটা ফলো করছে, ওখানে কিন্তু অপশন দিয়ে দেবে যে তোমাকে কোশ্চেনের প্যাটার্ন দেখে বুঝতে হবে যে এখানে কি চাইছে, ঠিক আছে? কোশ্চেনের প্যাটার্ন দেখে বোঝার চেষ্টা করতে হবে এখানে মানে কোন লটা প্রুফ হতে পারে, দিয়ে তারপরে সেই লটা, কারণ চারটে লকে তো এট এ টাইমে ভেরিফাই করার ডিফিকাল্ট টাইম হবে না, অনেক টাইম কনজিউমিং হবে। তোমাকে কোশ্চেন পড়ে ভালো করে আন্দাজ নেওয়ার চেষ্টা করতে হবে যে এখানে এক্স্যাক্টলি কোন লটা চাইছে, তাহলে সেই লটা ট্রাই করে দেখি, যদি মিলে যায় তাহলে বলবে হ্যাঁ সেই লটাই প্রুফ হচ্ছে, কারণ অপশনসে দিয়ে দেবে একটা ডেটা, এরকম ডেটা দিয়ে বলবে যে কোন লটা প্রুফ হলো বলো, ঠিক আছে? তাহলে এই লটার থ্রু দিয়ে কিন্তু আমরা কনস্ট্যান্ট প্রপোর্শন প্রুফ করছি না, এই লটার থ্রু দিয়ে আমরা কি কনস্ট্যান্ট প্রপোর্শন প্রুফ করতে পারতাম না, এটার থ্রু দিয়েও কিন্তু আমরা কনস্ট্যান্ট প্রপোর্শন চাইলে প্রুফ করতে পারতাম, একই রকম ভাবে প্রুফ করতাম, কিন্তু এখানে কিন্তু কনস্ট্যান্ট প্রপোর্শন প্রুফ করছি না, আমরা মাল্টিপল প্রপোর্শনকে প্রুফ করছি এখানে, ওকে? আচ্ছা ভালো করে বুদ্ধি করে বলো, কে বলবে এই আনসারটা, যে এই কোশ্চেনটা পড়ে বুঝবো কি করে কনস্ট্যান্ট প্রপোর্শন প্রুফ করব না, মাল্টিপল প্রপোর্শনকে প্রুফ করতে হবে, এটা বুঝবো কি করে, হিন্ট কি আছে? কারণ অপশন দিয়ে দেবে এই ডেটাটা কোন লকে ফলো করে, তুমি ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন নিয়ে এগিয়ে যাচ্ছ, তুমি জানোই না, আগে থাকতে বুঝতে পারছো না ওইটা যে হবে না, তাহলে বুঝবো কি করে যাতে ওইটা নিয়ে এগিয়ে সময় নষ্ট না হয়, বুঝবো কি করে যেটা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনকে ফলো করবে না, ওইদিকে এগোনোর দরকার নেই, এটা বুঝবো কি করে? হ্যাঁ বল প্রত্যাশ বল।
ভেরি গুড। কনস্ট্যান্ট প্রপোর্শনে আর যাই হোক না কেন, কনস্ট্যান্ট প্রপোর্শনে এলিমেন্টের অ্যামাউন্টটা তো মানে এলিমেন্টের প্রপোর্শনটা তো কনস্ট্যান্ট থাকবে। কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে একটা কম্পাউন্ডের ডিফারেন্ট, অন্য কম্পাউন্ডের ডিফারেন্ট অ্যামাউন্টের এলিমেন্ট প্রেজেন্ট আছে, মানে ক্লিয়ারলি এটা কনস্ট্যান্ট প্রপোর্শনের দিকে যাচ্ছে না। কারণ কনস্ট্যান্ট প্রপোর্শন হতে গেলে দুটো অক্সাইডকেই সেম সেম হতে হতো। দুটো অক্সাইড যদি সেম সেম হতো তাহলে দুটো অক্সাইডেই এলিমেন্টের প্রপোর্শন একই থাকতো, কিন্তু এলিমেন্টের প্রপোর্শন দুটো অক্সাইডের ডিফারেন্ট, মানে এটা দুটো সেম সেম অক্সাইডের কথা বলছে না। আগেরটাতে দুটোই কিউপ্রিক অক্সাইড ছিল, এখানে দুটো অক্সাইড সেম সেম নয়। দুটো অক্সাইড সেম সেম নয় কেন? কারণ দুটো অক্সাইডে একটাতে এলিমেন্ট ডিফারেন্ট অ্যামাউন্ট অ্যাড হয়েছে, অন্যটাতে এলিমেন্ট তার ডিফারেন্ট অ্যামাউন্টে অ্যাড হয়েছে। তার মানে দিস অক্সাইডস আর নট সেম সেম। সেম সেম অক্সাইড যদি না হয় তাহলে তো কনস্ট্যান্ট প্রপোর্শনে মানেই নেই, তখন মাল্টিপল প্রপোর্শনের কথা ভাবতে হবে। চলো পরেরটাই যাচ্ছি। ভেরি গুড। কি বলছে? Three elements A, B, C form three compounds AB, AC and BC. Three elements A, B, C form three compounds AB, AC and BC. AB contains 75% of A, AC contains 57.14% of C, while BC contains 11.11% of B. Prove that these results are in accordance to law of reciprocal proportion. তাহলে আমাকে বলো এখানে রেসিপ্রোকাল প্রপোর্শনের কথা ভাববো কেন? ধরো অপশনস দিয়ে দিয়েছি এগেন যে কোন লকে ফলো করে। রেসিপ্রোকাল প্রপোর্শনের দিকেই আনসারকে নিয়ে যাব কেন? বাকিগুলোকে ট্রাই না করে ডাইরেক্টলি রেসিপ্রোকাল প্রপোর্শনের দিকে আনসারকে নিয়ে যাব কেন? কি হিন্ট দেওয়া আছে কোশ্চেনে যেখান থেকে বুঝবো যে এখানে রেসিপ্রোকাল প্রপোর্শনটাই চাইছে? সেইটাই প্রুফ করে যদি দেখি মিলে গেল তাহলে সেই অপশনটা দিয়ে টিক দেবো। অপশনের রেসপেক্টে ভাবছি, বলো কি ক্লু আছে? वेरी गुड। कॉमन एलिमेंट से तीन अलग अलग कंपाउंड बना है। रेसिप्रोकल प्रोपोर्शन আমরা ট্রায়াঙ্গেলের থ্রু দিয়ে স্টাডি করেছিলাম। কমন এলিমেন্ট আছে এ বি সি, মানে এলিমেন্ট তিনটে কি কি? এ বি আর সি। এ বি আর সি মিলে এ বি, বি সি আর এসি থ্রি টাইপস অফ ডিফারেন্ট কম্পাউন্ডস তৈরি করেছে। এরকম সিচুয়েশন পেলে আমরা রেসিপ্রোকাল প্রপোর্শনের কথাই ভাববো। ভেরি গুড। তাহলে আমরা চলো রেসিপ্রোকাল প্রপোর্শনের জন্য কি কি প্রুফ করতে হবে সেই পুরো প্রুফটা দেখি। আমরা এখানে চুজ করতে হবে যে কোনো দুটোকে, যে কোনো দুটোকে চুজ করে তাদের মধ্যে রেশিও বের করতে হবে, যেটা কমন সেটা নয় অন্যটা। সেই রেশিওটার সঙ্গে চলো একটু একটু করে দেখি কি করব। তো আমরা যে কোনো একজনকে, যে কোনো দুজনকে চুজ করি। আমরা চুজ করতে পারছি বিসি তে আছে হচ্ছে 11.11 বি। তাহলে ঠিক আছে, চলো আমরা এবি আর এসি কে চুজ করছি। প্রথম যেটা দিয়ে দিয়েছে এবি আর এসি কে ইনিশিয়ালি চুজ করি। এখানে কমন হচ্ছে এ এর একটা ফিক্স মাসের সঙ্গে বি আর সি এর কত কত মাস অ্যাড হয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করছি, বিকজ মাসের রেশিওটাকে ফিক্স করতে হয়। তাহলে প্রথমে নিচ্ছি এবি কে। এবি তে এ কত আছে? এবি তে 75% এ, সো 75 গ্রাম এ, হুইচ মিন্স 25 গ্রাম বি। খুব ভালো কথা। তাহলে এখানে 100 গ্রাম এর সঙ্গে এটা কমন, তো কমনটাকে ফিক্স করছি 100 গ্রামে। তাহলে 100 গ্রাম এর সঙ্গে, আচ্ছা তার আগে লাইনটা লিখে নি। তাহলে আমরা বলতে পারি যে 75 গ্রাম এ তার সঙ্গে 25 গ্রাম বি অ্যাড হয়। তাহলে 100 গ্রাম এ যে কিনা কমন, এ বি আর একটা কাকে নিতে চলেছি এসি, এদের মধ্যে কমন কে? কমন এ। তাহলে এর মাসটাকে ফিক্স করলাম 100 গ্রামে। 100 গ্রাম এ মানে হচ্ছে 25/75 ইন্টু 100 গ্রাম বি। তাহলে বি এর মাস কত আসছে? 25/3, 3 দিয়ে কাটলে 33.3 সামথিং আসছে। ওকে, তাহলে 100 গ্রাম এর সঙ্গে 33.3 গ্রাম বি অ্যাড হয়েছে টু মেক এ বি। আচ্ছা এবার এসি, এসি তো এ কমন আছে। এসি তে এ কত? এসি তে এ, আচ্ছা এ বলেনি, আবার সি বলেছে। আচ্ছা এসি তে তাহলে সি বলেছে 57.14 গ্রাম, যেই টোটাল 100 হয়। তাহলে এ কত হচ্ছে? এ মাইনাস করে দাও, তাহলে মাইনাস করলে কত আসছে বলো? এটা 100 থেকে মাইনাস করো। 100 থেকে যদি আমরা মাইনাস করি 57.14, 42.86 গ্রাম আছে এ। তাহলে এখানেও এর 100 গ্রামের সঙ্গে কতটা সি অ্যাড হয়েছে দেখতে হবে। তাহলে এখানে বলতে পারি যে 42.86 গ্রাম এ তার সাথে কম্বাইন করেছে 57.14 গ্রাম বি।
তাহলে 100 গ্রাম এ যদি হতো কম্বাইন করতে কত 57.14 বাই 42.86 ইন্টু 100। অবভিয়াসলি একটু ঝামেলার ক্যালকুলেশনস আছে, তোমাকে এক্সাম হলে এটা ম্যানেজ করতে হবে, কোনো শর্ট ট্রিক্স এখানে নেই। আপাতত আমরা ফর দ্য টাইমিং ফাস্ট ফরওয়ার্ড করছি একটু, 57.14 ডিভাইডেড বাই করছি 42.86, রাইট? এটা আসছে 1.33 না 133, রাইট 133.3 মনে হয়, 133.3। ওকে, তাহলে আমরা কি দেখলাম, এবি তে 100 গ্রাম এ এর সঙ্গে 33.3 গ্রাম বি রিঅ্যাক্ট করে, ফ্রম দ্য গিভেন ডেটা বের করলাম। এসি তে ওই সেম 100 গ্রাম এ এর সঙ্গে 133.3 গ্রাম বি রিঅ্যাক্ট করে। তাহলে এবার বি আর সরি বি না সি সরি এগুলো সব বি হয়ে গেছে, সি এগুলো সি। তাহলে এসি তে 100 গ্রাম এর সঙ্গে 133.3 গ্রাম রিঅ্যাক্ট করেছে। তাহলে বি আর সি যদি দুজনেই তো 100 গ্রাম এর সঙ্গে রিঅ্যাক্ট করেছে না, বিও রিঅ্যাক্ট করেছে 100 গ্রাম এর সঙ্গে, সিও রিঅ্যাক্ট করেছে 100 গ্রাম এর সঙ্গে, তাহলে এর মাসটা ফিক্স করেছি এবং সেই ফিক্সড অ্যামাউন্ট অফ এর সঙ্গে বি আর সি কি প্রপোর্শনে রিঅ্যাক্ট করেছে সেটা বের করেছি। তাহলে এবারে ওই 100 গ্রাম এর সঙ্গে বি এর অ্যামাউন্ট জানি, 100 গ্রাম এর সঙ্গে সি এর অ্যামাউন্ট জানি, তাহলে বি আর সি এর এক্সপেক্টেড রেশিও কত যদি বি আর সি কম্বাইন করতো, তাহলে বি ইজ টু সি এক্সপেক্টেড রেশিও কত যদি বি আর সি কম্বাইন করে বিসি তৈরি করতো। সো বি আর সি কম্বাইন করে কিন্তু বিসি তৈরি করেছে, কিন্তু এক্সপেক্টেডটা বের করছি কারণ দুজনেই 100 গ্রাম এর সঙ্গে ডিফারেন্ট মাসে রিঅ্যাক্ট করেছে। এক্সপেক্টেড হচ্ছে বি হচ্ছে 33.3, সি হচ্ছে 133.3, এটা মনে হয় 4 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, একবার চেক করো তো। 33 99 3 আর একটা 33 হলে 132, হ্যাঁ 4 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, সো ইট কামস 1:4। এটা এক্সপেক্টেড। এবারে অ্যাকচুয়ালি বিসির গল্প দেখব। বিসিতে বি কত বলে দিয়েছে, বিসিতে বি বলে দিয়েছে 11.11% বি, তাহলে সি কত, বাকিটা সি 88.89 নাকি রে, 88.89 সি হচ্ছে। তাহলে এবার বি এবং সি এর অ্যাকচুয়াল রেশিও দেখব। অ্যাকচুয়াল রেশিও কত, 11.11 is to 88.89 comes 1:8। এবারে আমাকে দেখাতে হবে এক্সপেক্টেড রেশিও আর অ্যাকচুয়াল রেশিও, এদের রেশিওটা সিম্পল হোলনাম্বার রেশিও। আর এক্সপেক্টেড এখানে দেখাচ্ছি, এক্সপেক্টেড বাই অ্যাকচুয়াল, এক্সপেক্টেড কত এসছে 1/4, অ্যাকচুয়াল কত এসছে 1/8, লেখার জায়গাটাই পাচ্ছেন। ঠিক আছে, নেক্সট কোথায় যাই, নেক্সট স্লাইডে যাব, নেক্সট স্লাইডে যাই। এক্সপেক্টেড বাই অ্যাকচুয়াল, এই রেশিওটা আমাকে দেখাতে হবে সিম্পল হোল নাম্বার রেশিও। এক্সপেক্টেড 1/4, অ্যাকচুয়াল 1/8, that is 8/4, which is a simple whole number ratio। তার মানে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন প্রুফ হয়ে গেছে। একবার চেক করে নাও, কোনো ডাউট কারোর থাকলে আমাকে জিজ্ঞেস করবে, বিশেষ করে যারা 11-এ পড়ছো আমাকে একটু বলো। সৌহার্দ্য ক্লিয়ার, আয়ুষ ক্লিয়ার, প্রমা, পুরো ক্লিয়ার তো প্রমা? ওকে, অনিক গুড, বেশ ক্লিয়ার, ওকে বাই। ত্রিপর্ণা তোমার, ত্রিপর্ণা ওকে বেশ। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমরা এ বি সেখান থেকে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ এর সঙ্গে কতটা বি রিঅ্যাক্ট করেছে বের করলাম, এ সি সেখানে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ এর সঙ্গে কতটা সি রিঅ্যাক্ট করেছে বের করলাম। যেহেতু এর অ্যামাউন্টটা ফিক্সড তাই এখান থেকে বি আর সি এর এক্সপেক্টেড রেশিও বের করলাম।
এবারে বি আর সি মিলে যখন বিসি তৈরি করেছে তখন সেখানে বি আর সি এর অ্যাকচুয়াল রেশিও বের করলাম, এক্সপেক্টেড আর অ্যাকচুয়াল এদের রেশিও, এক্সপেক্টেড রেশিও আর অ্যাকচুয়াল রেশিও এই প্রপোর্শনটা সিম্পল হোল নাম্বার রেশিও শো করতে হবে। এখানে আমি এ বি আর এসি কে নিয়ে করেছি, তুমি চাইলে সেম প্রবলেমটা বাড়িতে এ বি আর বিসি কে নিয়ে করতে পারো। এ বি আর বিসির মধ্যে বি কমন হবে, তাহলে বি এর অ্যামাউন্টটাকে ফিক্স করবে, দিয়ে এ আর সি এর এক্সপেক্টেড রেশিও বের করবে, এ আর সি এর অ্যাকচুয়াল রেশিও এখান থেকে বেরোবে, দুটো রেশিও দেখবে সিম্পল হোল নাম্বার রেশিও আসবে। তুমি যে কোটাকে নিয়ে ট্রাই করতে পারো, তুমি চাইলে এসি এবং বিসি কে নিয়েও ট্রাই করতে পারো। এসি এবং বিসি কে নিয়ে ট্রাই করলে সিটা কমন, সি এর মাসকে ফিক্স করবে, দিয়ে এ আর বি এর এক্সপেক্টেড রেশিও বের করবে, তারপরে এ বি থেকে এ আর বি এর অ্যাকচুয়াল রেশিও বের করবে, এক্সপেক্টেড আর অ্যাকচুয়াল এদের রেশিওটা তোমাকে দেখাতে হবে সিম্পল হোল নাম্বার রেশিও, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। হোপফুলি তাহলে ল গুলো রিলেটেড কোনো প্রবলেম হলে কেমন করে অ্যাপ্রোচ করতে পারবে আশা করি মাথায় ঢুকেছে। ল অফ কনজারভেশন অফ মাস থেকে কিছু বললাম না আলাদা করে, সো ওটা তো জানো। আর গেলুসাক্স অনেকবার আসবে তাই এখন আলাদা করে দেখালাম না। যে তিনটে মেন ল আমরা সেই তিনটা থেকে নিউমেরিক্যালটা দেখলাম যাতে বুঝতে পারি অ্যাপ্রোচ কেমন করে করতে হবে। একটু ঝামেলা লাগে কারণ এই প্রবলেমগুলো একটু ঝামেলার লাগে, তার অন্যতম কারণ হচ্ছে এত পার্সেন্টেজ এগুলো দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে তো ক্যালকুলেশনসটা একটু ডিফিকাল্টি হয়, সেক্ষেত্রে ক্যালকুলেশনসও বাড়িতে প্র্যাকটিস করতে হবে। চলো নেক্সট টাইম মুভ করছি, তাহলে নেক্সট প্রবলেমটা মুভ করছি। চলো বাবা, এত বড় প্রবলেম থেকে একটা ছোট প্রবলেম হয়ে গেল, কি বলছে এটা? ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস এন্ড মলিকুলস। এই ভাবে সব বাচ্চা বাচ্চা প্রবলেম চলে এসেছে, মানে ল গুলো আপাতত শেষ হয়েছে, আমরা মোলসে এন্ট্রি দিচ্ছি। ওকে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস এন্ড মলিকুলস ইন 4.4 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। মোলস বের করতে বলেছে। মোলস এর ফর্মুলা হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট বা মোলার মাস। সো গিভেন মাস কত? গিভেন মাস হচ্ছে 4.4 বাই মলিকুলার ওয়েট কত? কার্বন ডাইঅক্সাইড আমরা জানি এটা হচ্ছে 44, তাই তো? কার্বন হচ্ছে 32, কার্বন 32 নয়, কার্বন কত রে? কার্বন 12 আর অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 2 32, অ্যাড করলে 44, তাহলে মলিকুলার ওয়েট হচ্ছে 44, গিভেন মাস হচ্ছে 4.4, দুটোই হচ্ছে কিন্তু গ্রাম, তাই মোলের কিন্তু কোনো ইউনিট নেই, ঠিক আছে? গিভেন মাস বাই মোলার মাস। ওকে, তাহলে আমরা বলতে পারি কত এলো? 0.1 মোল। 0.1 মোল কার্বন ডাইঅক্সাইডকে মিন করছে। মোল তো চাইনি, সঙ্গে মলিকুলও চেয়েছে। মলিকুল কি হবে? 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 মলিকুলস থাকবে এখানে। তাহলে 0.1 মোল মানে কত হবে? 10 দিয়ে ডিভাইড করে দাও, 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 22 মলিকুলস হয়ে যাবে। ওকে, তাহলে মোলস এবং মলিকুলস ক্লিয়ার হয়ে গেল হোপফুলি। মোলস মানে হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, সেখান থেকে মোল বেরিয়েছে। 1 মোল মানে কতগুলো মলিকুল, তাহলে 0.1 মোল যেটা বেরোলো তার মানে কতগুলো মলিকুল, সিম্পলি ইউনিটারি মেথড হয়েছে। পরেরটাই যাচ্ছি, ইজি প্রবলেম। কেউ কোনটা বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবে, এমন না যে আমি মুভ করে যাচ্ছি মানে তুমিও মুভ করতে হবে। কোনোটা কেউ বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবে, অবশ্যই জিজ্ঞেস করবে। কারো কোনোটাতে যদি কোথাও ডাউট হয়, মনের ডাউট মনে চেপে রাখলে আমি বুঝতে পারবো না, তাই কারোর যদি কোথাও মনে হয় একবার জিজ্ঞেস করতে লাগবে, অবশ্যই ক্রস চেক করবে, অবশ্যই ক্রস ভেরিফাই করবে। Find the molecular mass of glucose and calculate the mass of one molecule of it. Molecular mass of glucose তোমাদের মুখস্থ হয়ে গেছে হোপফুলি, 180 আসে, C6H12O6, so molecular mass আসবে হচ্ছে 180, কার্বন হচ্ছে 12 into 6, হাইড্রোজেন হচ্ছে 1 into 12 and অক্সিজেন হচ্ছে 16 into 6 which comes 180 হচ্ছে molecular weight। এটা তো বেরিয়ে গেল। 1 মলিকুলার মাস বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা জানি 1 যেটা কিনা মলিকুলার ওয়েট সেটাই হচ্ছে 1 মোলের মাস, তার মানে 1 মোল মানেই হচ্ছে 180 গ্রাম হবে, তাই তো? মলিকুলার ওয়েট যেটা বেরোলো এটা কি বেরোলো? এটা কি মাস বেরোলো? না, এটা তো মলিকুলার ওয়েট বেরোলো। মলিকুলার ওয়েট মানে কি? মলিকুলার ওয়েট মানেই হচ্ছে 1 মোলের মাস, তাকেই আমরা মলিকুলার ওয়েট বলি। তাহলে 1 মোলের মাস হচ্ছে মলিকুলার ওয়েট 180 গ্রাম। আবার 1 মোল মানে কতগুলো মলিকুল? 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 এতগুলো মলিকিউল। তাহলে এতগুলো মলিকুলের মাস কত? ওই সেম 180 গ্রাম। তাহলে একটা মলিকুলের মাস বের করতে বলেছে। 1 মলিকিউলের মাস কত হবে? 180 বাই 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 গ্রাম। আচ্ছা, এখানে তোমরা যখন যদি সাবজেক্টিভ কোশ্চেন্স হয় তাহলে এখানে 10 টু দি পাওয়ার -23 ফর্মে রেখে দেবে এটাকে, অর্থাৎ 180
বাই 6.022 এটাকে সিম্পলিফাই করবে আর এটাকে 10⁻23 গ্রাম ফর্মে রেখে দেবে। আর যদি অবজেক্টিভ কোশ্চেন হয় তাহলে অপশনের সঙ্গে সিমিলারিটি খোঁজার চেষ্টা করবে যে কোন অপশনটার সঙ্গে যাচ্ছে, পাওয়ারের সিমিলারিটি দিয়ে বা রাফ ক্যালকুলেশন করে অপশনের সিমিলারিটি খুঁজবে। অর্থাৎ এক্স্যাক্টলি ক্যালকুলেশন যে করতে হবে তা নয়, একটা অপশনের সিমিলারিটি খুঁজবে, কোন অপশনটা কারেক্ট সেটাতে পুট করবে রাফ ক্যালকুলেশন করে। আর যদি সাবজেক্টিভ হয় তাহলে এই পোর্শনটুকুকে একটু ক্যালকুলেট করবে, ওটাকে 10⁻³ করে রেখে দেবে। কারণ 10⁻23 নিচে আছে, তাহলে 10⁻23 কে নিচে থেকে উপরে নিয়ে গেলে 10⁻23 হয়, তাহলে 10⁻23 করে রেখে দাও। এই পোর্শনের ক্যালকুলেশনটা শুধু করে নাও। পারলে এটাকে এই জিরোটাকে এখানে অ্যাডজাস্ট করে দিতে পারো 10⁻22 করে দিয়ে, ঠিক আছে। এই জিরোটা এইখানে যে 10 আছে 10টাকে ওখানে 10⁻22 করে অ্যাডজাস্ট করে দাও, দিয়ে 18/6.022 এটাকে সিম্পলিফাই করে নাও। রাফলি 3 মতন আসছে, কারণ 6 মানে তো কি রাফলি করলে কত হয় দেখো, রাফলি যদি যাই তাহলে রাফলি আসে 0.022 কে যদি ইগনোর করি তাহলে এটা কত আসে, এটা আসে হচ্ছে 30 আসে, তাই না। 30 মানে হচ্ছে 3 × 10⁻22 গ্রাম। জিরোটাকে অ্যাডজাস্ট করেছি, তাহলে 3 × 10⁻22 গ্রাম। এবারে অপশন খোঁজো, এবারে অপশন খুঁজে দেখো যে কোনটার সঙ্গে কাছাকাছি আসছে। কিন্তু সাবজেক্টিভ হলে তার এরকম 3 করে দিলে চলবে না, এটাকে এক্স্যাক্টলি ভাগটা একটু করতে হবে, করে চেক করতে হবে যে কোনটা হতে পারে। অবজেক্টিভ হলে আরামসে অপশন সেখান থেকে ট্র্যাক করে নিতে পারবে। ওকে, 1 মলিকুলের মাস কত হচ্ছে বের করতে বলেছিল। চলো পরেরটাই যাই তাহলে। হাউ মেনি মলিকুলস অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আর প্রেজেন্ট ইন 1.648 গ্রাম অফ হাইড্রেটেড কপার সালফেট। হাইড্রেটেড কপার সালফেট, হাইড্রেটেড কপার সালফেটের ফর্মুলাটা যদি আমাকে কেউ দয়া করে বলে দাও। হাইড্রেটেড কপার সালফেট ফর্মুলা চাইছি। Cu2SO4, Cu2SO4, CuSO4.5H2। এর অল্টারনেট নেম কি সেটাও জানতে চাইছি। এই মলিকুলটাকে কি নামে ডাকা হয় কমনলি? না, কমন নেম ব্লু ভিট্রিয়ল। ভেরি গুড, ব্লু ভিট্রিয়ল বলা হয়। এর কালার হচ্ছে ব্লু কালারের ক্রিস্টাল। ওকে, ব্লু কালার ক্রিস্টাল। ওকে, তাহলে ব্লু ভিট্রিয়ল বলা হয় এটাকে। হাউ মেনি মলিকুলস অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আর প্রেজেন্ট ইন দিস মাস। তাহলে এর মলিকুলার ওয়েট বের করি আগে। চলো, মলিকুলার ওয়েট, কপারের অ্যাটমিক ওয়েট কত এটাকে বলতে পারবে? দেখি কার কার এখনো মনে আছে। ইনস্ট্যান্ট চাই, টাইম নিলে বুঝবো তুমি ওই কি সব গুগলের হেল্প নিচ্ছ। কত কপার? 63.5। ভেরি গুড, কপার হচ্ছে 63.5। আর সালফেটটা আমরা জানি পুরো হয় 96, তাই তো। সালফিউরিক অ্যাসিড হয় 98, দুটো হাইড্রোজেন চলে গেল হয় 96। আর ওয়াটার কত? ওয়াটার হচ্ছে 18, তাহলে 5 × 18 অ্যাড করে বলো কত হচ্ছে? 96 আর 63.5। 159.5, তার সঙ্গে 18.5 এ কত? 18.5 এ 90 নাকি রে? 18.5 এ 90, 16.5 is 80, 16.5 এ 80, 17.5 এ 85, 18.5 এ 90, এর সঙ্গে আরো 90 অ্যাড হবে। 249.5। ভেরি গুড, 249.5। এটা হচ্ছে 1 মোল। ওকে, তার মানে আমি বলতে পারি 1 মোল এই ব্লু ভিট্রিয়াল বা 1 মোল কপার সালফেট পেন্টাহাইড্রেট, that much is 249.5 গ্রাম, 1 মোলের মাস। আচ্ছা, তাহলে এবার আমাকে বলেছে অত গ্রাম আছে, তাহলে 1.648 গ্রাম এটা গিভেন দিয়ে দিয়েছে, দিস মাচ গিভেন দিয়ে দিয়েছে। এর মানে কত মোল দেখে নি, কত মোল হবে? এর মানে কত মোল? 1 মোল মানে দিস মাচ, মানে দিস মাচ মানে 1 মোল, তাহলে দিস মাচ মানে 1/249.5 into 1.648, this much more। এটাকে কত হচ্ছে? 1.648 by 249.5 মোল, this much মোল বেরোচ্ছে যে যত গ্রাম দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার 1 মোলের মধ্যে কতগুলো মলিকুল আছে? 1 মোল যদি হয় তার মধ্যে আছে হচ্ছে 5 মোল ওয়াটার, তাই না? 1 মোলের মধ্যে 5 মোল ওয়াটার আছে। এমনিতে তাহলে 1 মোলের মধ্যে আছে 5 মোল ওয়াটার। 5 মোল ওয়াটার মানে
5 into Avogadro number of molecules. 5 into Avogadro number of molecules. মলিকুলস চেয়েছে, মোল কিন্তু চাইনি। 1 মোল যদি কপার সালফেট হয়, 1 মোল কপার সালফেট, 1 মোল কপার সালফেটের মধ্যে আছে হচ্ছে 5 মোল ওয়াটার। 5 মোল ওয়াটার মানে 5 ইনটু অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস। তাহলে দিস মাচ মোলের মধ্যে কতগুলো মলিকুল আছে ওটাই জানতে চেয়েছে। 161.648 বাই 249.5, দিস মাচ মোল মানে হাউ মেনি মলিকুলস, সেটা হচ্ছে 5 ইনটু অ্যাভোগাড্রো নাম্বার 6.022 into 10 to the power 23 into এই মোলটা 1.648 by 249.5, this many molecules are present আছে। এবারে তোমাকে এক্সাম হলে একটা ডিসিশন নিতে হবে। কি ডিসিশন? যখন তুমি দেখবে যে ভ্যালুগুলো বেরোচ্ছে একটুখানি এগুলোই তোমাকে এমসিকিউ এর জন্য বিশেষ করে, যে সাবজেক্টিভে এগুলো করতেই হবে, কিছু করার নেই, বাট এমসিকিউ এর জন্য যখন তুমি একটুখানি এগোতে গিয়ে তুমি দেখতে পাচ্ছ কমপ্লিকেটেড এমসিকিউস চলে আসছে, কমপ্লিকেটেড ক্যালকুলেশনস চলে আসছে, একটু এগুলি এটা আন্দাজ পেয়ে যাচ্ছ, তখন এটা তোমার ডিসিশন হওয়া উচিত যে আর এগোবো কি এগোবো না, নাকি এটার জন্য পরে রেখে দেবো। বুঝতে পারছো প্রবলেমটা সোজা, কিন্তু সোজা প্রবলেম, বাট এটাতে এগোতে গেলে যে ক্যালকুলেশনস আছে এই ক্যালকুলেশনস করে রাইট আনসারে আসতে পারবে, যদি শিওর থাকো তাহলে এগো। এবং সেটা শিওর হতে গেলে তোমাকে হিউজ নর্মাল ম্যাথমেটিক্স, অ্যারিথমেটিক যাকে বলে, যেটা ক্লাস 10 এর পরে আর অলমোস্ট করোনি, সেই নর্মাল অ্যারিথমেটিক ক্যালকুলেশনসে একদম ভালো করে প্র্যাকটিস থাকতে হবে। তোমার নর্মাল অ্যারিথমেটিক ক্যালকুলেশনস যেটা ক্লাস 10 অবধি আছে সেখানে যদি অত ভালো প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু এই ক্যালকুলেশনস করতে গিয়ে তুমি শিওর শট ভুল করবে। তো এইটা তোমাকে শিওর হয়ে নিতে হবে। যদি মনে করো না অত কনফিডেন্স নেই, তাহলে এত দূর অবধি ক্যালকুলেশন টানার কোনো প্রয়োজন নেই সময় নষ্ট করে। এমসিকিউ সলভের জন্য বিশেষ করে বলছি, সাবজেক্টিভে তো করতেই হবে, বাট এমসিকিউ এর জন্য তোমাকে খেয়াল রাখতে হবে। যদি মনে করো না অত দূর ক্যালকুলেশন টানবো, বেকার ক্যালকুলেশন টানবো, অনেকটা সময় নষ্ট হবে, তারপরে শেষ পর্যন্ত করতে পারবো না, ওটা আগে থেকেই তোমাকে একটু প্রেডিক্ট করতে হবে, যে আগে থেকেই বুঝতে হবে যে আমি কি টানতে পারবো অত দূর অবধি। যদি পারো তাহলে এগোবে, যদি না পারো তাহলে ছাড়তে হবে ওই প্রবলেমকে। এটাকে সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করলে যেটা আসবে দ্যাট মাচ মলিকুল। তো আমরা সিম্পল দেখে নিচ্ছি কি করলাম, আমরা মলিকুলার ওয়েট বের করলাম। ওই মলিকুলার ওয়েটটা হচ্ছে 1 মোলের মাস, ঠিক আছে, 1 মোলের মাস। আবার 1 মোলের মাস যদি ওটা হয় তাহলে গিভিন মাস দিয়ে দিয়েছে, তাহলে গিভিন মাস মানে কত মোল পেয়ে গেলাম। গিভিন মাস মানে কত মোল পেয়ে গেলাম, আমরা তো গিভিন মাস বাই মলিকুলার ওয়েট করলে এমনিই পেয়ে যাই, তাই না। গিভিন মাস 1.648 বাই মলিকুলার ওয়েট 249.5, তাহলে আমরা মোল পেয়ে যাই। এবারে মোলটা পেয়ে গেলাম। এবারে 1 মোল মানে তার মধ্যে 5 মোল ওয়াটার থাকে, মানে 5 ইনটু অ্যাভোগাড্রো নাম্বার অফ ওয়াটার মলিকুল থাকে। তাহলে দিস মাচ মোল মানে কত ওয়াটার মলিকুল থাকবে সেটাই জানতে চেয়েছিল কোশ্চেনে। ক্যালকুলেশন করলে আমরা মলিকুলটা পেয়ে যাব, নাম্বার অফ মলিকুলস কতগুলো আছে সেটা পেয়ে যাব। পরেরটা মুভ করছি। বলছে এ গ্যাস filled in a bulb of capacity 25.1 ml at 27 degrees centigrade and 750 millimeter pressure weighs 0.072 gram. If 1 liter of hydrogen at STP weighs 0.09 gram, calculate the molecular mass of the gas. তো কি কি ডেটা দিয়েছে ভালো করে দেখো। যখনই তুমি দেখবে হাইড্রোজেন গ্যাসের সার্টেন অ্যামাউন্টের মাস বলে দিয়েছে, যেটা কিনা তখনই বুঝতে হবে এখানে ভেপার ডেনসিটির ডেটা দিয়েছে। তাহলে আগে জানতে হবে ভেপার ডেনসিটির রেশিওটার মানে কি। ভেপার ডেনসিটি ইজ ইকুয়াল টু, ভালো করে রেশিওটা বুঝে নেবে, মাস অফ 1 লিটার এনি গ্যাস at STP, সেম টেম্পারেচার প্রেসার হতে হবে, STP না হলেও সেম টেম্পারেচার প্রেসার হতে হবে হাইড্রোজেনটার সঙ্গে, বাই মাস অফ 1 লিটার হাইড্রোজেন গ্যাস at STP, এটাকে বলে ভেপার ডেনসিটি। এখন হাইড্রোজেন গ্যাসের STP তেই ভ্যালু দিয়েছে, কিন্তু অন্য গ্যাসটার, এই গ্যাস বলে যে গ্যাসটাকে দিয়েছে ওই গ্যাসের ভ্যালু কিন্তু STP তে দেয়নি, ওই গ্যাসের ভ্যালু দিয়েছে ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট প্রেসার, অথচ হাইড্রোজেনের ভ্যালু দিয়েছে STP তে। তাহলে হাইড্রোজেনের ভ্যালু STP তে, তাহলে অন্য গ্যাসটারও ভ্যালু আগে STP তে নিয়ে আসতে হবে। অর্থাৎ অন্য গ্যাসটার 1 লিটার যদি হতো তাহলে তার মাস কত হবে at STP, এটা ফিগার আউট করতে হবে আগে ইউজিং দ্য ইকুয়েশন অফ স্টেট P1 V1 by T1 equal to P2 V2 by T2। চলো তাহলে সেটা করা যাক। এটা হচ্ছে ভেপার ডেনসিটি। ভেপার ডেনসিটি বের হলো, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা মলিকুলার ওয়েট পাবো। তাহলে এর জন্য আছে, এইটা তো বলে দিয়েছে, ডিনোমিনেটর বলে দিয়েছে 0.09 গ্রাম।
এটা হচ্ছে বলেই দিয়েছে 0.09 গ্রাম। এক্সপেরিমেন্টাল মেথড দেখছি আমরা মলিকুলার ওয়েট ক্যালকুলেশনের। ডিনোমিনেটর বলে দিয়েছে, নিউমারেটরটা বের করতে হবে। আচ্ছা নিউমারেটর তাহলে বলে দিয়েছে গ্যাসটার আমরা ধরলাম নন এসটিপি কন্ডিশনটা এদিকে লিখছি, নন এসটিপি কন্ডিশনটা এদিকে লিখছি P1। P1 কত নন এসটিপি? 750 মিলিমিটার মার্কিউরি, 750 মিলিমিটার মার্কিউরির প্রেসার। V1 এসটিপি, নন এসটিপি তে V1 কত? নন এসটিপি তে V1 হচ্ছে 25.1 ml, 25.1 ml। হ্যাঁ বলো বলো। 761 एटमॉस्फेयर होता है ना? Yes, 760, 76 centimeter mercury pressure, that means 760 millimeter mercury pressure. So P1 is 750 millimeter, V1 is 25.1 ml and T1 is given 27 degree centigrade। Kelvin এ নিয়ে যাও, Kelvin এ নিয়ে গেলে হবে 27 plus 273 comes 300 Kelvin, comes কত? 300 Kelvin। কেউ কি কিছু বলতে চাও? আচ্ছা দেবাত্রীর আনসার হয়ে গেছে, 70 পয়েন্ট সামথিং আনসার এসছে। ওকে দেখা যাক। তাহলে P1 V1 বাই T1 হচ্ছে 300 কেলভিন। আচ্ছা এসটিপি কন্ডিশনে দেখা যাক। এসটিপি কন্ডিশনে হচ্ছে প্রেসারটা হচ্ছে এসটিপি প্রেসার হুইচ ইজ 760 মিলিমিটার মার্কিউরির প্রেসার। ভলিউমটা কত ওটাই বের করতে হবে, ভলিউমটাকে বেসিক্যালি ওটা বের করতে হবে। এবং টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে এসটিপি কন্ডিশনের টেম্পারেচার T2 হচ্ছে 273 কেলভিন, দ্যাট ইজ 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে আমরা প্রথমে ইকুয়েশন অফ স্টেট ইউজ করছি, ইকুয়েশন অফ স্টেট ইউজ করছি হুইচ ইজ P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তাহলে এখান থেকে আমাকে V2 টা বের করতে হবে। তাহলে V2 কত আসছে? V2 হচ্ছে P1 V1 বাই T1 ইনটু T2 বাই P2, সব ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। P1 V1 বাই T1 ইনটু T2 বাই P2, এটা হয়ে যাচ্ছে আমাদের V2 ইনটু T2 বাই P2, এটা হয়ে যাচ্ছে V2। তাহলে P1 কত? P1 হচ্ছে 750, লম্বা ক্যালকুলেশন আসতে চলেছে বুঝতেই পারছো। ইনটু V1 কত? V1 হচ্ছে 25.1 ইনটু T2 কত? T2 হচ্ছে 273 ডিভাইডেড বাই T1 কত? T1 হচ্ছে 300। লাখ ভালো থাকলে কাটাকাটি হয়ে যেতেও পারে। আর বাই P2 কত? P2 হচ্ছে 760। খুব একটা লাখ ভালো নেই তো কাটাকাটি হবে না, দেখতেই পাওয়া যাচ্ছে। সো এখানে তোমাকে ভালো করে সলভ করতে হবে, একটু একটু যেটুকু কাটাকাটি হতে পারে সো সেটা বাদ দিয়ে বাকিটা সলভ করলে তুমি V2 পাবে। V2টা কিসে পাবে? ml ইউনিটে পাবে, V2 ml ইউনিটে পাবে। তাহলে দিস মাচ যে ভলিউমটা পেলে, এসটিপি তে যার ভলিউম V2 পেলে তার মাস কি দেওয়া আছে? তার মাসও দেওয়া আছে 0.072 গ্রাম। এর মাস দেওয়া আছে 0.072 গ্রাম। আমার কত গ্রামের মাস চাই? আমার কত ভলিউমের মাস চাই? আমার চাই 1000 ml এর মাস চাই, আমার চাই 1 লিটার মানে 1000 ml এর মাস চাই। অথচ আমার মাস বেরিয়েছে কিন্তু দিস মাচ V2 ml এর মাস। V2 ml এর মাস হচ্ছে 0.072 গ্রাম which is given in the question। তাহলে V2 ml এর মাস হচ্ছে এটা, তাহলে 1000 ml এর মাস কত? সেই যে মাসটা সেটা যাবে নিউমারেটরে, ডিনোমিনেটরে আছে হচ্ছে তোমার অলরেডি গিভেন ডেটা 0.09। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি V2 যেটাই বেরোবে না কেন সেই V2 ml তার মাস হচ্ছে 0.072 গ্রাম। তাহলে 1 লিটার বা 1000 ml এর মাস কত ওটাই নিউমারেটরে বসাতে হবে। 1000 ml এর মাস হবে 0.072 বাই V2 ইনটু 1000, দিস মাচ গ্রাম। এটা যাবে নিউমারেটরে। তাহলে ভেপার ডেনসিটি কত হলো? এটাকে নিউমারেটরে পাঠাচ্ছি 0.072 ইনটু 1000, 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে কত যায়? 72 হয়ে যায় এটা। তাহলে এটাকে 72 বানিয়ে দিচ্ছি, 72 বাই V2, এটা হচ্ছে নিউমারেটর বাই ডিনোমিনেটর হচ্ছে 0.09। তাহলে মলিকুলার ওয়েট কত? র্যাগনল্ডস মেথড, কারোর যদি মনে থাকে মলিকিউলার LAR মলিকিউলার ওয়েট হচ্ছে র্যাগনল্ডস মেথড, ভেপার ডেনসিটি ইনটু 2। ভেপার ডেনসিটি ইনটু 2 করলে মলিকুলার ওয়েট পাওয়া যায়, দ্যাট ইজ 72 বাই V2 বাই 0.09 ইনটু 2। ক্যালকুলেট করবে, ইউ উইল গেট ভেপার মলিকুলার ওয়েট। এবার V2টা, হ্যাঁ তার আগে V2টা এখানে ক্যালকুলেট করতে পারো বা এইটাকে অ্যাজ ইট ইজ পুট করতে পারো, দিয়ে দেখতে পারো ফাইনাল কি কাটাকাটি হচ্ছে। বলো কত এসছে? সৌহার্দ্য বলছো
ভুল এসছে, আনসার আসবে ক্লোরিন গ্যাস, এটা বেসিক্যালি 71.1 আনসার আসবে। বলো 750 P1 কত? এই তো V2 ভ্যালু কত, V2 এর ফর্মুলা তো দেওয়া আছে, সেই ভ্যালুগুলো তো পুট করেছি। P1 কত? P1 তো 750, তাই না? P1 750। তারপর হচ্ছে V1, V1 কত? V1 25.1। ওকে। T2 কত? T2 হচ্ছে তোমার 273 বাই T1 কত? T1 হচ্ছে তোমার 300। P2 কত? P2 760। যা আছে সেগুলো বসিয়ে দিয়েছে, সিম্পল। দেবাচ্ছির এসেছিল 71, তাই তো 70.98, 71, দ্যাটস ওকে। 70.98, 71 বা 71.1, সো দিস ইজ দ্য আনসার। ক্লোরিন গ্যাস বেসিক্যালি, এটা গ্যাসটা হচ্ছে ক্লোরিন গ্যাস, কারণ ক্লোরিনেরই মলিকুলার ওয়েট 71 আসে, তাই না? Cl2, সো ক্লোরিন গ্যাস। এখান থেকে বলতে পারে যে গ্যাসটাকে প্রেডিক্ট করো, সো গ্যাসটা তাহলে সেক্ষেত্রে ক্লোরিন গ্যাস হবে, কারণ 71 মলিকুলার ওয়েট আসছে, তো 71টাই 71ই আসবে। ক্যালকুলেট করলে 71 মলিকুলার ওয়েট ক্লোরিন গ্যাস। তাহলে এখান থেকে বেসিক্যালি V2টাকে ভালো করে ক্যালকুলেট করতে হবে। V2 ক্যালকুলেট হয়ে গেলে তোমার এখানে সিম্পল হয়ে যাবে, 72 বাই V2 বাই 0.09 ইনটু এখানে 2, তাহলে 71 ইউ উইল গেট, এন্ড 71 হচ্ছে মলিকুলার ওয়েট হয়ে গেল। তাহলে আমরা দেখলাম এখানে ভেপার ডেনসিটি কে ইউজ করে ভেপার ডেনসিটি ফর্মুলাও দেখলাম। ভেপার ডেনসিটি ফর্মুলা কি ভালো করে দেখে রাখবে, এখানে এসটিপি থাকতে হবে জরুরি নয়, কিন্তু এখানে যে টেম্পারেচার প্রেসার থাকতে হবে নিচেরটা তো সেম টেম্পারেচার প্রেসারই হতে হবে। এখন হাইড্রোজেনের ডেটা দিয়েই দিয়েছে এসটিপি, তার মানে কিছু করতে পারবো না। হাইড্রোজেনের ডেটাতে এসটিপিতেই দিয়েছে, তার মানে প্রথমটাকে এসটিপিতে নিয়ে আসতে হবে। এবার প্রথমের ডেটাটা কি এসটিপিতে ছিল না? প্রথমের ডেটা এসটিপিতে ছিল না, তাই P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 করে আমাকে এসটিপিতে ভলিউম বের করতে হলো। সেই ভলিউমের মাস দেওয়া আছে, তাহলে 1 লিটারের মাস কত বের করতে হলো টু গেট দ্য নিউমারেটর। তাহলে ভেপার ডেনসিটি বের হলো, ইনটু 2 করলে মলিকুলার ওয়েট বের হচ্ছে। পরেরটাই যাচ্ছি তাহলে। 180 ml অফ হাইড্রোকার্বন, একটা হাইড্রোকার্বন বলেছে 180 ml আছে। ক্রোমা ক্লিয়ার তো? ক্রোমা গুড। হ্যাঁ, কি বলছে? 180 ml of a hydrocarbon diffused through a porous membrane in 15 minutes, while 120 ml of sulfur dioxide under identical conditions diffuse in 20 minutes. What is the molecular mass of the hydrocarbon? সো এখানে যেহেতু ডিফিউশনের কথা বলছে, তাহলে গ্রাহামস ল অফ ডিফিউশনকে ইউজ করতে হবে। গ্রাহামস ল অফ ডিফিউশন কি বলে, লটা যদি মনে থাকে তাহলে দেখতে পারো। লটা বলে, লটা একবার দেখে দিচ্ছি, লটা বলে রেট অফ ডিফিউশন, রেট অফ ডিফিউশন is inversely proportional to the square root of density। যেখান থেকে আমরা এরকম কনক্লুশনে আসতে পারি যে রেট অফ হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের ডিফিউশন রেট বাই SO2 গ্যাসের ডিফিউশন রেট শুড বি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ SO2 এর ডেনসিটি বাই SO2 এর ডেনসিটি বাই হাইড্রোকার্বনের ডেনসিটি। এটা দাঁড়াচ্ছে আমাদের ফর্মুলা, কারণ গ্রাহামস ল অফ ডিফিউশন মানে রেট অফ ডিফিউশন হচ্ছে ডেনসিটি স্কয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শন। তার মানে হাইড্রোকার্বনের রেট বাই SO2 রেট অফ ডিফিউশন, সেটা হবে হচ্ছে SO2 রেট অফ SO2 ডেনসিটি বাই হাইড্রোকার্বনের ডেনসিটি, এই স্কয়ার রুটটার সঙ্গে ইকুয়াল হবে, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। আবার ডেনসিটি মানে মলিকুলার ওয়েট, ডেনসিটির সঙ্গে প্রপোর্শনাল মানে ডেনসিটির সঙ্গে যেরকম রিলেটেড ডেনসিটি আর মলিকুলার ওয়েট প্রপোর্শনাল এরা। তাহলে দাঁড়াচ্ছে রেট অফ হাইড্রোকার্বন বাই রেট অফ SO2, ডেনসিটির জায়গায় আমরা মলিকুলার ওয়েট লিখে দিতে পারি, মলিকুলার ওয়েট অফ SO2 বাই মলিকুলার ওয়েট অফ হাইড্রোকার্বন, কারণ ডেনসিটি আর মলিকুলার ওয়েট সেম ওয়েতে রিলেটেড, ডেনসিটি আর মলিকুলার ওয়েট এরা হচ্ছে প্রপোর্শনাল, সেম ওয়েতে রিলেটেড, রাইট? আচ্ছা, রেট মানে কি? এবার রেটের জায়গায় আসতে হবে। রেট মানে হচ্ছে ভলিউম বাই টাইম, কতটা ভলিউম ডিফিউজ হয় কতটা টাইমে, দ্যাট ইজ রেট। কতটা ভলিউম ডিফিউজ হয় কতটা টাইমে, সেটাই হচ্ছে রেট। তাহলে এখান থেকে কি লিখতে পারি এটাকে? এটাকে লিখতে পারি হচ্ছে আমরা রেট অফ হাইড্রোকার্বন মানে ভলিউম অফ হাইড্রোকার্বন কত টাইমে ডিফিউজ হলো বাই ভলিউম অফ SO2 কত টাইমে ডিফিউজ হলো, কারণ ভলিউম বাই টাইমটাই হচ্ছে রেট, ইজ ইকুয়াল টু রুট ওভার অফ মলিকুলার ওয়েট অফ SO2, যেটা কিনা আমরা ক্যালকুলেট করতে পারবো, বাই মলিকুলার ওয়েট অফ দ্য হাইড্রোকার্বন। এখান থেকে হাইড্রোকার্বনটাকে x ধরে নিয়ে আমরা বের করতে পারি, বাকি সব ডেটা দেওয়া আছে।
তাহলে দেখো ভলিউম অফ হাইড্রোকার্বন কত, হাইড্রোকার্বন হচ্ছে 180 ml, 180 বাই টাইম নিয়েছে কত 15 মিনিট, 15 ইনটু, আচ্ছা টাইম অফ SO2 কত নিয়েছে, SO2 টাইম নিয়েছে 20 বাই ভলিউম অফ SO2 কত 120 ইকুয়াল টু, ওদিকে হচ্ছে রুট ওভার অফ মলিকুলার ওয়েট অফ SO2 কত, SO2 এর মলিকুলার ওয়েট হচ্ছে 32 প্লাস 32 64, 32 প্লাস 16 ইনটু 2 দ্যাট ইজ 64 হচ্ছে SO2 এর মলিকুলার ওয়েট। তাহলে এখানে রুট ওভার অফ 64 বাই x ধরে নিলাম এটাকে, এখান থেকে x সলভ করো তাড়াতাড়ি, দিয়ে বলো কি কত আসছে, সলভ x, x কে সলভ করো তাড়াতাড়ি, x এসছে 16, বাকিদের কি তাই আসছে, একদম ইকুয়েশন পরিষ্কার বসে গেছে। হাইড্রোকার্বনের রেট বাই SO2 রেট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ SO2 মলিকুলার ওয়েট বাই হাইড্রোকার্বনের মলিকুলার ওয়েট। রেটের জায়গায় বসিয়েছি ভলিউম বাই টাইম দুজনের জন্য, ভলিউম টাইম যেটা দেওয়া ছিল, মলিকুলার ওয়েট অফ SO2 বের করতে পারবো, মলিকুলার ওয়েট অফ হাইড্রোকার্বন x বের করতে বলেছে, x এসছে 16, সকলের কি তাই এসছে, এখান থেকে x সলভ করতে হবে তোমাকে, স্কয়ার রুট করে দাও, স্কয়ার এটাকে এটা কত আসছে, এটা হয়ে যাবে তোমার হচ্ছে 8 হয়ে যাচ্ছে, আর x টা রুট x হয়ে যাচ্ছে, দিয়ে রুট x বের করো, তারপর তাকে স্কয়ার করে দেবে, x 16 আসছে, তাহলে x হচ্ছে 16, তাহলে আমাকে বলো হাইড্রোকার্বন একটা x, হাইড্রোকার্বন x এসছে 16 মলিকুলার ওয়েট, হাইড্রোকার্বনটার নাম কি, মিথেন, ভেরি গুড। তার মানে এখান থেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে কোশ্চেনে কিন্তু টুইস্ট করলেও করতে পারতো, এখানে মলিকুলার ওয়েট বের করতে দিয়েছে, অ্যাপারেন্টলি কোশ্চেনটা মোল কনসেপ্টের কোশ্চেন, গ্রাহামস ল অফ ডিফিউশন দিয়ে হচ্ছে মলিকুলার ওয়েট বের করতে দিয়েছে, কিন্তু অপশনস চাইলে বলতে পারতো আইডেন্টিফাই দ্য গ্যাস, দিয়ে চারটে অপশন দিয়ে দিত, চারটে অপশন এমন দিত যার মধ্যে তুমি এবার ভুলটা কোথায় করতে বলে দিচ্ছি ক্লিয়ারলি। নর্মাল সাবজেক্টিভ কোশ্চেন হলে এই কোশ্চেনে ভুল হবে না, কারণ 16 হচ্ছে তোমার মলিকুলার ওয়েট, 16 এর পরে তুমি ভেবে বার করতে পারো মলিকুলার ওয়েট 16 মানে মিথেন হচ্ছে মলিকুলটা। অপশনস দিলে কোথায় তুমি ভুল করবে ফর শিওর সেটা দেখিয়ে দিচ্ছি। অপশন দিলে তুমি ভুল করবে, অপশন এ তে দেওয়া থাকবে অক্সিজেন, অপশন বি তে দেওয়া থাকবে নাইট্রোজেন, অপশন সি তে দেওয়া থাকবে হচ্ছে কিছু একটা কার্বন ডাই অক্সাইড, অপশন ডি তে দেওয়া থাকবে মিথেন। তুমি নেচে নেচে এইখানে টিক মেরে আসবে, 16 মলিকুলার ওয়েট, 16 মানে অক্সিজেন, ওইখানে টিকটা মেরে আসবে, এইটা ভুল হবে এক্সাম হলে। হ্যাঁ, তো ওইটাই তো মাথায় আসবে না এক্সাম হলে, যে হাইড্রোকার্বন মানে আমি কোনোভাবেই অক্সিজেনে টিক মারতে পারবো না, প্রথম কথা, আর দ্বিতীয় কথা তারপরে অক্সিজেনের মলিকুলার ওয়েট 16 নয়, অ্যাটমিক ওয়েট 16। তো এইটা এক্সাম হলে এই ভুলটা থেকে বাঁচতে হবে নিজেকে, কারণ এক্সাম হলে একটা প্রবলেম সলভ হয়ে গেলে কি হয়, এক্সাইটমেন্ট চলে আসে, এই প্রবলেম সলভ হয়ে গেছে, এক্সাইটেড হয়ে গেছি, দাঁড়িয়ে পেয়ে গেছি প্রবলেমটা, এক্সাইটমেন্ট চলে আসে, সো এক্সাইটমেন্টেই ভুলটা হয়ে যাওয়ার চান্সেস থাকে। এক তো হাইড্রোকার্বন লেখা আছে মানে অন্য কেউ হবেই না, আর দ্বিতীয় কথা তারপরও যদি অক্সিজেনের দিকে মাথা যেত, বা অক্সিজেনের অ্যাটমিক ওয়েট 16 নট মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট 32। সো এইগুলো একটু ছোট ছোট জিনিস খেয়াল রাখবে, কারণ না হলে সবকিছু ঠিক করার পরে সাবজেক্টিভ এক্সামসে ভুল হওয়ার কারণ নেই, কারণ সাবজেক্টিভ ডাইরেক্ট আনসার বেরি করে দিয়ে আসছে 16, অবজেক্টিভ হলে ভুল ভাল জায়গায় অপশন যেন টিক মেরে এসো না। পরেরটাই যাচ্ছি, the mass of 750 ml of a gas, or gas of gas or gas, the mass of 750 ml of a gas collected at 25 degrees centigrade and 716 millimeter pressure is found to be equal to 0.809 gram. Calculate the molecular mass of the gas. তো PV equal to nRT লাগিয়ে দাও, দেখো যদি হয়, হবে কি PV equal to nRT ইউজ করলে মলিকুলার মাস হয়ে যাবে আরামসে। তাহলে যদি PV equal to nRT ইউজ করি, তাহলে n মানে হচ্ছে মোল, মোলের জায়গায় আমরা লিখতে পারি মাস বাই মোলার মাস, এটাই বের করতে দিয়েছে, মলিকুলার ওয়েটটাই বের করতে দিয়েছে, ইনটু RT। তাহলে প্রেসার বলে দিয়েছে কত, প্রেসার হচ্ছে 716.2 মিলিমিটার অফ মার্কিউরি প্রেসার, ইনটু ভলিউম কত বলেছে 750 ml, ইজ ইকুয়াল টু মাস কত বলেছে 0.809 গ্রাম বাই মলিকুলার ওয়েটটা বের করতে বলেছে, ওটাকে x ধরলাম, ইনটু আর, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে SI ইউনিট হচ্ছে কত, আর এর ভ্যালু কত SI ইউনিটে, আর 8.314,
ওকে ওকে 8.314 হচ্ছে আর, আর টি হচ্ছে কত? টি হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 25 এর সঙ্গে 273 অ্যাড হবে, তাই তো? 298, 25 প্লাস 273 অ্যাড করলে আসে 298 কেলভিন। এটা হচ্ছে টেম্পারেচার, রাইট? সরি, টি কেলভিন। সো এখান থেকে সিম্পলিফাই করে ইউ হ্যাভ টু ক্যালকুলেট এক্স, এক্সটা ক্যালকুলেট করে ফেলবে। 0.809 ইন্টু 8.314 আর, আর এর ভ্যালু মুখস্থ রাখতে হবে। আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর কি বলে? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এর ভ্যালুগুলো মুখস্থ রাখো। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এর ভ্যালুগুলো হচ্ছে, এসআই ইউনিট হচ্ছে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, ঠিক আছে? এসআই ইউনিট। আর এর একটা ইউনিট আছে, সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার ইউনিট, দ্যাট ইজ 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স, ঠিক আছে? সো আর এর দু রকম ইউনিট আছে, জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এখানে যেটি এসআই ইউনিট পুট হচ্ছে তাই সবই এসআই পুট করেছি। আর তোমার তবে একটা ভুল হয়ে গেল মনে হচ্ছে, 8.314। এটা এক্স ক্যালকুলেট করে বলতো 27.99 আনসারে যেটা দেওয়া আছে ওটা আসছে, আমার মনে হচ্ছে এটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে বলছি, আসছে কি? হ্যাঁ কি না? ওকে, এটা ক্যালকুলেট করলেই আসছে, তাই তো? ওকে, 0.809 ইন্টু 8.314 ইন্টু 298 বাই 716.2 ইন্টু 750, তাহলে এটা করলে আসছে 27.99 বা সামথিং, যাই আসছে না কেন। বল দেখি গ্যাস লাগিয়ে, কে গ্যাস লাগাবে? গ্যাসটা কি? গ্যাসটা কি কে বলে দেখি? যদি বলতে আইডেন্টিফাই দ্য গ্যাস, মলিকুলার ওয়েট পেয়ে গেছি 728, গ্যাসটা কি? নাইট্রোজেন। ওকে, নাইট্রোজেন হতে পারে। আর কিছু? নাইট্রোজেন ছাড়া কি কি অপশন দেখি, দাও বলো দেখি। নাইট্রোজেন হতে পারে একটা গ্যাস, ওকে। আর কিছু এছাড়া? ভেরি গুড, কার্বন মনোক্সাইড হতে পারে, ভেরি গুড। আর কিছু হতে পারে নাইট্রোজেন কার্বন মনোক্সাইড ছাড়া? ফর্মুলা বল। C2H4 ইথাইন না, ইথিন, ইথিন। সো গ্যাসটা তিনটে গ্যাস হতে পারে, ঠিক আছে? এই তিনটের মধ্যে যে কোনো একটা গ্যাস হতে পারে। যদি কোশ্চেনে এবার হিন্ট দিয়ে দিত গ্যাসটা হাইড্রোকার্বন, তাহলে অবভিয়াসলি ইথিনটা হতো C2H4। ওকে, তাহলে গ্যাসটা হতে পারে নাইট্রোজেন, হতে পারে কার্বন মনোক্সাইড, হতে পারে ইথিন। চল বল। আর এর ভ্যালু যদি তোমার বাকি ডেটাগুলো সিজিএস ইউনিটে থাকে, মাস আছে সিজিএস ইউনিট, সবই সিজিএস ইউনিটে আছে, সরি এসআই ইউনিটে আছে, এসআই ইউনিটে থাকলে তোমার আর এর এসআই ইউনিটের ভ্যালু নিতে হবে। যদি এবারে প্রেসার আছে ধরো অ্যাটমসফিয়ার ইউনিটে, আর এর এই ভ্যালুতে আছে কি লিটার আছে, অ্যাটমসফিয়ার আছে, প্রেসার ধরো অ্যাটমসফিয়ার ইউনিটে দেওয়া আছে, তখন আর এর এই ভ্যালুটা নিতে হবে। কিন্তু প্রেসার তো এখানে অ্যাটমসফিয়ার ইউনিটে দেওয়া নেই না, প্রেসার দেওয়া আছে নর্মাল ইউনিটে, রাইট? এসআই ইউনিটে দেওয়া আছে। তাহলে যখন এসআই ইউনিটে বাকি ডেটা দেওয়া আছে তখন তুমি আর এর এসআই ইউনিট ভ্যালু নেবে। যখন অ্যাটমসফিয়ার ইউনিটে প্রেসার দেওয়া আছে, লিটার ইউনিটে ভলিউম দেওয়া আছে, লিটার ইউনিটে ভলিউম অ্যাটমসফিয়ারে প্রেসার, তখন আর এর প্রেসার লিটার অ্যাটমসফিয়ার ভ্যালুটা নিতে হবে। প্রবলেম আর শেষ হবে না মনে হচ্ছে। ওফ, কত প্রবলেম আছে। হ্যাঁ বল বল বল, ঘুম পেয়ে গেছে, বল। হ্যাঁ, কি থেকে বল? P1 V1 by T1 equal to P2 V2 by T2 করে। P1 V1 by T1 equal to P2 V2 by T2, হ্যাঁ বের করতে পারতাম, করতেই পারতাম। সেক্ষেত্রে V2 বেরোতো, কি বেরোতো? V2 বেরোতো, এসটিপি কন্ডিশনে ভলিউম বেরোতো V2। সেই V2 এর মাস দেওয়া আছে, V2 এর মাস কত? 0.809 গ্রাম।
তাহলে V2ml এর মাস যদি 0.809 গ্রাম হয় তাহলে 22,400 ml যেটা কিনা মোলার ভলিউম তার মাস কত সেটাও হতে পারতো। তো সেটা টাইম কনজিউমিং হবে বলে আমরা সেটা স্কিপ করেছি, অবশ্যই করতে পারতাম। হ্যাঁ বলো, বল। এটা আসছে না, বাকিদের কি করে এলো রে তাহলে তোদের? ঠিক আছে, এটা এটা ক্যালকুলেশন এরকম করেই হবে, জাস্ট দেখে রাখিস কোনো কারণে হয়তো কোথাও হয়তো মিস্টেক হচ্ছে বা কিছু ইস্যু হচ্ছে, তো সেটার জন্য এখন ক্যালকুলেশন পার্টটাতে ঢুকছি না এখন, আপাতত এটা দেখে রাখিস, প্রসিডিওরটা বুঝে রাখিস, এরকম করে হবে। ডেটা তো এটাই থাকবে না, প্রসিডিওর শুড বি দিস ওয়ে। তাহলে এটা একটা হতে পারতো পিভি ইকুয়াল টু এনআরটি, এই ইকুয়েশনটা ইউজ করতে পারতাম, অথবা যেটা আয়ুষ প্রপোজ করলো সেটাও করতে পারতাম, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 করতে পারতাম। তাহলে এখানে P1 V1 T1 সবই দেওয়া আছে, P2 হচ্ছে এসটিপি, V2 T2 হচ্ছে এসটিপি, ওখান থেকে V2 বেরোতো। V2 এর মাস কত? V2 এর মাস হচ্ছে 0.809 গ্রাম, V2ml এর মাসটা হতো এসটিপি তে 0.809 গ্রাম, তাহলে 22,400 ওই অ্যামাউন্টটার মাস কত সেটাই হবে হচ্ছে 1 মোলের মাস, দ্যাট ইজ মোলার মাস বা মলিকুলার ওয়েট। সেরকম করেও করতে পারতাম, সেরকম করেও করে একবার দেখিস, ঠিক আছে? আপাতত ক্যালকুলেশনস এর কমপ্লিকেশনস এ ঢুকছি, এরকম করে করলে এরকম ওয়েতে এক্সট্রা বের করতে হবে, সেটা বলে রাখলাম। নেক্সট প্রবলেমে মুভ করছি। ক্যালকুলেশনস এর কমপ্লিকেশনটাতে ঢুকলাম, একটু ট্রাই করিস, না হলে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবি। কত প্রবলেম আছে রে এখনো, এখনো দুটো প্রবলেম। 0.05 গ্রাম অফ আ গ্যাস at 750 millimeter pressure and 25 degree centigrade occupy a volume of 46.5 ml. Calculate the molecular mass of the gas. সেম ওয়েতে হতে পারে, সেম ওয়েতে। এটা আর করে দেবো না, করতে পারবি সেম ওয়েতে? হয়ে যাবে হোপফুলি, সেম ওয়েতে হয়ে যাবে। হবে কি হবে না বল? আচ্ছা না হলে একটা কাজ করে, একটা যে, আচ্ছা আমার মনে হয় এইখানটা অ্যাকচুয়ালি আমি একটা ভুল করেছি, একটা ভুল করেছি, তোদের কোনো ভুল নেই। এখানে আর এর ভ্যালুটা 8.314 বসবে না, এটা আমারই ভুল হয়েছে, সরি সরি। এখানে আর এর ভ্যালু 8.314 বসবে না, এখানে আর এর ভ্যালু বসবে বেসিক্যালি 0.0821টা। কেন? এবং অন্য ভ্যালুগুলো তো চেঞ্জেস আছে, এটা আমারই ভুল হয়েছে, এটা এটা বুঝতে পেরেছি কোথায়, মনেই হচ্ছে ভুল করে ফেলেছি হয়তো, বাট দুই একজন বললি এসে গেছে, তাই আমি আর অতটা মাথা ঘামালাম না। এটা বেসিক্যালি আর এর ভ্যালু লিটার অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে। কেন? কারণটা হচ্ছে আমাকে ভলিউম দেওয়া আছে লিটারে বেসিক্যালি, সো ভলিউম ইজ ইকুয়াল টু 0.75 লিটার দেওয়া আছে। প্রেসার কত দেওয়া আছে? প্রেসার দেওয়া আছে 716.2 মিলিমিটার মার্কিউরির প্রেসার, আর আমরা জানি 760 হলে হয় 1 অ্যাটমসফিয়ার, তাহলে 760 হলে যদি হয় 1 অ্যাটমসফিয়ার, তাহলে দিস মাচ হলে কত অ্যাটমসফিয়ার আমরা পেয়ে যাব? 760 মানে 1 অ্যাটমসফিয়ার, তাহলে দিস মাচ হলে দিস মাচ বাই 760 অ্যাটমসফিয়ার। তাহলে প্রেসার চলে এসছে অ্যাটমসফিয়ার ইউনিটে, ভলিউম চলে এসছে লিটার ইউনিটে, তাহলে আর বসবে 0.082 ইউনিটে। এবারে কর, এবারে দেখ মিলে যাবে, এবারে ক্যালকুলেটর ইউজ করে এক্স বের কর, দেখ মিলে যাবে। ইউনিট ইউনিট পুটিং এ ভুল হয়েছে, তাহলে প্রেসার হচ্ছে 716.2 বাই 760 ইনটু ভলিউম হচ্ছে 0.75, সবই লিটার অ্যাটমসফিয়ারে পুট করলাম, ইজুকাল টু ডাব্লিউ হচ্ছে 0.809 বা ইনটু আর হচ্ছে 0.082 ইনটু টি হচ্ছে 298 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট এক্স। এখান থেকে এক্স ক্যালকুলেট কর, দেখ এবারে দেখ মিলে যাবে, 27.99 বা 28 চলে আসবে। ইউনিট পুটিংটা ভুল হয়ে গেছে, তার কারণটা হচ্ছে এই ভলিউমটা আমরা লিটারে নিয়ে যাব কারণ এমএল এ দেওয়া আছে, এবং প্রেসারটা আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে যাব। অ্যাটমসফিয়ারে নিয়ে যাওয়ার জন্য আমরা জানি 760 মানে 1 অ্যাটমসফিয়ার, তাহলে দিস মাচ মানে কত অ্যাটমসফিয়ার বের করে নিতে হবে, এরকম করে করতে পারি। অথবা আয়ুষ একটু আগে একটা মেথড বলেছে মোলার ভলিউম মেথড, সেটা ইউজ করেও করতে পারি। পরেরটা হোপফুলি পারবি, একই রকম প্রবলেম আছে, সেম ওয়েতে প্রবলেম আছে, ঠিক আছে? এখন এসেছে, তার মানে ওখানে জাস্ট ইউনিট, আমরা বুঝতে পারছি ইউনিট ইউনিট পুটিংটা খুব ইম্পর্টেন্ট। এখানে ইউনিটটা কিন্তু আমরা অ্যাটমসফিয়ার ইউনিট আর লিটার ইউনিটে আছে, অ্যাটমসফিয়ার ইউনিট আর লিটার ইউনিটে আছে, মানে
আমরা আর এর ভ্যালুটা 0.0821 পুট করলাম। ঠিক আছে, অ্যাটমসফিয়ারে যদিও ছিল না, আমরা মিলিমিটার মার্কিউরি থেকে অ্যাটমসফিয়ারে নিয়ে গেলাম, ভলিউমটা এমএল থেকে লিটারে নিয়ে গিয়ে পুট করেছি। এবারে আসবে, আচ্ছা পরেরটাও তাহলে একই রকম ভাবে হতে পারে। পরেরটাও তাহলে পি কত, পি হচ্ছে এখানে অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে গেলে 750/760 অ্যাটমসফিয়ার। ভি কত, ভি হচ্ছে তোমার হবে হচ্ছে 46.5/1000, দ্যাট ইজ 0.04 0.46.5/1000 হলে কত হয় রে, 0.0465 লিটার। আচ্ছা এটা হয়ে গেল। আর কত, আর হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আচ্ছা টেম্পারেচার টি কত, টি বলে দিয়েছে 25 ডিগ্রি মানে 298 কেলভিন, 298 কেলভিন সবই বলে দিয়েছে, তাহলে একই রকম ভাবে এক্স বের করতে পারো। আর মাসও বলে দিয়েছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 0.05 গ্রাম। তাহলে এখান থেকে তোমার ইকুয়েশন হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এখান থেকে মলিকুলার ওয়েটটা বের করে নিও। পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এনআরটি, এখান থেকে মলিকুলার ওয়েট বের করে নিও। পি জানা আছে, ভি জানা আছে, মাস দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে, টি দিয়ে দিয়েছে, বাই মলিকুলার ওয়েট করলে মলিকুলার ওয়েট বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে পরেরটাই যাচ্ছি। এটা শেষ প্রবলেম অফ, দেখ কি বলছে, 1.61 গ্রাম অফ অ্যানহাইড্রাস ZnSO4, আবার এখান থেকে কোথায় চলে গেল, মোলে ঢুকে পড়লো না কি রে। 1.61 গ্রাম অফ অ্যানহাইড্রাস ZnSO4 was placed in moist air. After few days anhydrous প্লেস করেছে, ওকে, after few days its weight was found to be 2.87 গ্রাম, মানে জল ঢুকেছে। জলের মাস কতটা বের করি, হোয়াট ইজ দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য হাইড্রেটেড সল্ট। ওকে, জল কতটা ঢুকেছে দেখি, জল ঢুকেছে হচ্ছে 2.87 মাইনাস 1.61 গ্রাম, 2.87 মাইনাস 1.61 গ্রাম কত আসছে, এটা 1.26 গ্রাম জল ঢুকেছে এখানে, তাই তো 1.26 গ্রাম জল ঢুকেছে। মলিকুলার ফর্মুলা অফ দ্য হাইড্রেটেড সল্ট চেয়েছে, কেমন করে করবো রে, ওয়াটার তো কতটা এসে দেখেছি। আচ্ছা তাহলে ZnSO4 এর মলিকুলার ওয়েটটা বের করি। ZnSO4 ধরলাম, যদি ধরলাম আমরা হচ্ছে ZnSO4 ছিল অ্যানহাইড্রাস, সেখান থেকে হয়েছে ZnSO4.XH2, x এর ভ্যালুটাই বের করতে হয় বেসিক্যালি। ZnSO4 অ্যানহাইড্রাস ছিল, সেখান থেকে হয়েছে ZnSO4.XH2। তাহলে ZnSO4 এর মলিকুলার ওয়েট আগে বের করি, ওখানে তাহলে কত মলিকুলার ওয়েট হলো দেখছি, তারপরে মলিকুলার ওয়েট গুলো থেকে তাহলে আমরা মাসে আসতে পারবো, তাই না। x মোল জল অ্যাড হয়েছে, তাহলে কি করে করবো রে, ZnSO4 এর মলিকুলার ওয়েট কত 65.3 প্লাস এটা হচ্ছে 96, অ্যাড করলে কত হয় 65.3 আর 96 অ্যাড করলে 65.3 প্লাস 96 161.3, তাহলে এটা হয়ে গেল 161.3, 1 মোল মানে হচ্ছে দিস মাচ গ্রাম, আর এটা কত হচ্ছে 161.3 প্লাস 18x, কারণ ওয়াটার তো 18 আমরা জানি, তাহলে দিস মাচ গ্রাম, রাইট। তাহলে 161.3 থেকে 161 মানে মানে তাহলে ওয়াটার কত ঢুকেছে, তার মানে ওয়াটার এই হিসাবে দেখলে ওয়াটার কত ঢুকেছে, ওয়াটার হচ্ছে 18x, এই তো ওয়াটার এসছে 18x, ছিল হচ্ছে 161.3 হয়েছে সেখান থেকে 161.3 প্লাস 18x, তাহলে ওয়াটার হচ্ছে 18x, এখানে ওয়াটার কত 1.26, সিকুয়েট করো 18x ইকুয়াল টু 1.26, x কত তাহলে 1.26/18, ঠিক করছি না ভুল করছি, আমার কথা ভুল করেছি নাকি রে, জিরো পয়েন্ট
0.07 আসছে। কি গন্ডগোল হলো তাহলে আবার? কে বলবে কি করে কি গন্ডগোল হলো, দেখি সলভ করো কেউ একজন। ছিল হচ্ছে 161.3 গ্রাম, মানে 1 মোল হচ্ছে 161.3 প্লাস 18x গ্রাম, মানে এক্স মোল জয়েন করেছে, এক্স মোল ওয়াটার জয়েন করেছে। তাহলে এক্স মোল ওয়াটার মানে 18x গ্রাম। সরি সরি, ও হো 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 হো, ভুলে গেছে, দাঁড়া ভুলে গেছে, আরে ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। 161.3 গ্রাম ZnSO4 যদি হতো, তাহলে ওয়াটার অ্যাড হয়েছে 18x গ্রাম, কিন্তু ZnSO4 তো 161.3 গ্রাম নয়, ZnSO4 তো 1.61, তাহলে 1.61 গ্রাম ZnSO4 হলে ওয়াটার অ্যাড হবে 0.18, হ্যাঁ 100 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে 0.18x গ্রাম। So 0.18x gram is equal to 1.26. X will be 7. Hydrated molecule হবে ZnSO4.7H2. যদি 161.3 গ্রাম ZnSO4 ইউজ হতো, এতটা ইউজ হয়নি, ইউজ হয়েছে 1.61, তো 161.3 গ্রাম ZnSO4 ইউজ হলে ওয়াটার অ্যাড হতো 18x গ্রাম। তাহলে 1.61 গ্রাম ZnSO4 হলে ওয়াটার অ্যাড হবে 0.18x গ্রাম, তাহলে 0.18x মানে হচ্ছে 1.26, তাহলে x মানে হচ্ছে 7, তার মানে হাইড্রেটেড মলিকিউলটার ফর্মুলা হবে হচ্ছে ZnSO4.7H2। বলো সবকটা অঙ্ক ক্লিয়ার কিনা? কারোর কোনো অঙ্কের ডাউট থাকলে এক্ষুনি বলবে। প্রাঞ্জল বলো সব ক্লিয়ার? প্রাঞ্জল সবকটা অঙ্ক ক্লিয়ার হয়েছে? দেবাত্রী, প্রাঞ্জল, যারা যারা আছো ক্লাসে একটু একটু বলো দেখি সকলে। তিতাস, অরথ, ত্রিপর্ণা, প্রত্যেক সকলের রেসপন্স চাইছি। দেবাত্রী, প্রমা ক্লিয়ার হয়েছে সবগুলো? অনিকের ক্লিয়ার সবগুলো? আর যারা জয়েন করেছে প্রাঞ্জল, প্রত্যক্ষ, সমৃদ্ধি, সবগুলো ক্লিয়ার হোপফুলি? ওকে বেশ, তাহলে আমরা নেক্সট উইকে ফ্রাইডে সেম টাইমে আবার একটা ক্লাস শুরু করব, যেখানে আমি বেসিক কনসেপ্টের আরো কিছু, এখন তো মোলস এই সবগুলোই মেনলি হলো মোলস, মলিকুলার ওয়েট ক্যালকুলেশন। নেক্সট উইকের ক্লাসে মেবি হয়তো ইকুইভ্যালেন্ট ওয়েটটা রাখবো। সো ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা এবং ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা না জানা থাকলে এক্সপেরিমেন্টাল মেথড, সো এইগুলো নিয়ে আমরা নেক্সট উইকে ক্লাস রাখবো। হয়তো আরো একটা বা দুটো ক্লাস লাগতে পারে। আমরা বেসিক কনসেপ্টের অঙ্কগুলো থরলি ভালো করে প্র্যাকটিস করব, যাতে আমাদের এই 12 এর প্রবলেম হোক বা 11 এর প্রবলেম হোক, কোথাও যেন কোনো অসুবিধা না হয়। সো নেক্সট উইকে অ্যাজ ইউজুয়াল আমাদের একটা এক্সট্রা ক্লাস থাকছে তোমার ফ্রাইডে রাত্রেবেলা অ্যারাউন্ড এই 9:30 বা 10 থেকে শুরু করবো, অ্যান্ড 1 to 1.5 আওয়ার ক্লাসও থাকবে। ওকে চলো তাহলে আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ইউজুয়াল নেক্সট উইকে যার যেরকম লাইভ ক্লাস আছে, এবং প্রত্যেকে এক্সামের টিডিউলও বলে দেওয়া আছে। এক্সামের শিডিউল অনুযায়ী পড়াশোনা করতে শুরু করো। কামিং থার্সডে ব্যাচে ক্লাস এক্সাম আছে, কামিং সানডে ব্যাচে কিছু এক্সাম আছে, অ্যান্ড কামিং সানডের পরের সানডে আবার সল্টলেক ব্যাচে কিছু এক্সাম আছে। সো প্রত্যেককে মানে কামিং সানডেও এক্সাম আছে, তারপরে সানডেও এক্সাম আছে, যে ব্যাচে যেরকম বলা আছে, অ্যান্ড কামিং থার্সডেও এক্সাম আছে। সো এক্সামস গুলো প্রিপারেশন নিতে থাকো। ওকে তো চলো তাহলে আজকের মতন আমরা এখানে ক্লাস শেষ করছি। গুড নাইট।